আমরা মনে করি যে টাকা পয়সা থাকাটাই প্রিভিলেজ। জিনিসটা কিন্তু এরকম না, প্রিভিলেজ অনেক দিক থেকে আসতে পারে। ক্লাস 6-7 যখন ডিজাইন নিয়ে ঘাটাঘাটি স্টার্ট হয়েছে, ইট হ্যাড নাথিং টু ডু উইথ মাই ক্যারিয়ার। টাকা পয়সা আর্ন করাটা ওর একটা বাই প্রোডাক্ট ছিল। বাংলাদেশে জন্মগ্রহণ করাটাও কিন্তু প্রিভিলেজ হতে পারে কম্পেয়ার টু ইউএসএ জন্মগ্রহণ করা। এটার কারণটা কি, আপনি যখন আপনার রেটটা একবার বাড়াই ফেলবেন, ওইখান থেকে জিনিসটা কিন্তু উঠতে থাকে, কখনো নামে না। আপনার ভ্যালুটাকে কখনো আন্ডারমাইন করবেন না। আন্ডার প্রমিস ওভার ডেলিভারি। ম্যাকেনজি যে কাজটা করতেছে কয়েক মাস ধরে, আমি কিন্তু ওই জিনিসটা করতেছি ওভারনাইট। অ্যান্ড আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, আমি যে রিপোর্টটা জেনারেট করতেছি এটা মোর অ্যাকুরেট না। আমি যদি এই অপরচুনিটিগুলো নেই, যখন বয়স 35 হয়ে যাবে, আমার সাথে তখন ব্যালেন্সও খোঁজার দরকার নেই। I want to build products, companies or systems যেটা আসলে will get large scale impact. আমি আমার হার্ভার্ডে 2 বছর আর কি 4টা প্রবলেম নিয়ে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি যাতে এখানে অ্যাটলিস্ট 2টা প্রবলেম আমার দেশের জনগণের কাছ থেকে। ইউ হ্যাভ এভরিথিং। মানে ধরো একটা সময় মানুষজন কমপ্লেন করতো যে আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, এই জন্য আমি পড়াশোনা করতে পারি না। এটা ভালো স্কুল ছিল না আমার এলাকায়, এই জন্য আমি পড়তে পারি না। বাট হোয়াট ইজ এক্সকিউজ নাও? তুমি একটা গ্রামের ভিতরে থেকে উই হ্যাভ দ্য বেস্ট ইন্টারনেট। দ্য বেস্ট কলেজ ইজ দ্য কলেজ হোয়ার ইউ ডু নট ফিট। IB was exactly that for me. আমাকে আমার কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগছে। পিক দ্য ইউনিভার্সিটি অথবা পিক দ্য এনভায়রনমেন্ট যেটা হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ করবে, আপনাকে। আহমেদ ভাই, আজকের ডিসকাশন আসলে খুবই সাদামাটা রাখার চেষ্টা করবো। মানে ওরকম ফর্মাল ওয়েতে কোনো কিছু না। আমরা অলরেডি কথা বলতেছিলাম। ইনফ্যাক্ট আমি তোমার সাথে যখন প্রথম কথা হচ্ছিল তখন আমি বলছি যে তোমার কাছে আমার অনেক কিছু জানার আছে, তবে এখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করবো না। অন রেকর্ডিং জিজ্ঞাসা করলে যেটা হবে যে একটা ভালো কিউরিয়াসিটি থাকে, একটা সাসপেন্স থাকে, আমিও গল্পটা শুনে মজা পাই আর কি। ঠিক আছে। সো লং স্টোরি শর্ট হচ্ছে, তুমি IBA থেকে BBA কমপ্লিট করছো, তাই তো? অ্যান্ড দেন তুমি এখন চিন্তা ভাবনা করতেছো যে তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে মুভ করবা। সো ডিজাইন ইঞ্জিনিয়ারিং দিকে তুমি যাইতে চাও আর কি। এবং তাও যেন তেন ইউনিভার্সিটি না, তুমি হার্ভার্ডে যাচ্ছ। এবং সেটা একটা স্টোরিও ছিল ফেসবুকে, একটা খুব ভালো স্টোরি ছিল যেটা অনেক মানুষজন দেখছে, ইনফ্যাক্ট অনেকে ইন্সপায়ার্ডও হয়েছে। সো এই যে মানুষজন যেটা হয় যে ইঞ্জিনিয়ারিং করার পরে সে MBA করে, তো তুমি BBA করার পরে আবার ইঞ্জিনিয়ারিং দিকে যাচ্ছ, মানে ফিলোসফিটা কি? আর তাও আবার হার্ভার্ডের মতো জায়গাটাতে। আচ্ছা ভাইয়া, খুবই ভালো একটা পয়েন্ট পিক করছেন। ইনফ্যাক্ট কাপল অফ উইকস আগে আমার একটা ফ্রেন্ড আমাকে এটা পয়েন্ট আউট করছে। আপনি ভাই মোস্ট প্রবলি 3 ইডিয়টস দেখছেন। 3 ইডিয়টসে একটা ক্যারেক্টার থাকে, নাম হচ্ছে সুহাস। তো সে যেটা করে, যেটা আপনি ফার্স্টে বলছেন, যে ইঞ্জিনিয়ারিং করে পরে MBA করতেছে। আমার ফ্রেন্ডকে হচ্ছে সেদিন পিক করছে, এই তুই তো একটা রিভার্স সুহাস, যে তুই BBA করে ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছিস। তো এটা কেন বা এরকম চিন্তাভাবনা কোত্থেকে আসছে? এইটা আসলে এটা আমি বলবো কি, মানে অ্যালায়েন্স মোর উইথ মাই ফিলসফি, যে আমি আসলে কী ধরনের জিনিসপত্র পার্সু করতে চাই। তো এইটা বোঝানোর জন্য ভাই আমাকে একটু পিছনে যেতে হবে। ছোটোবেলা থেকে আমি কেমন ছিলাম, কি করছি, এটা বোঝাতে হবে আপনাকে। আমি হচ্ছে নিজেকে যেভাবে আইডেন্টিফাই করতে পছন্দ করি সেটা হচ্ছে যে আমার মেকার। হ্যাঁ, আমার জিনিসপত্র বানাইতে ভালো লাগে। এবং এইটা হোক হচ্ছে ছোটোখাটো কোনো সায়েন্স প্রজেক্ট হোক, অথবা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন হোক, হ্যাঁ, অথবা লাইক কোনো একটা অঙ্কের কোনো একটা ইন্টারেস্টিং সলিউশন হোক। যেমন ছোটোবেলা থেকে জিনিসপত্র বানাইতে ভালো লাগে। তো ওই দিক থেকে চিন্তা করে ভাই আমার আসলে BBA শুরু করা। হ্যাঁ, যে আমি কিন্তু আমার ডিজাইন ক্যারিয়ার অনেক আগে থেকে স্টার্ট করছি, যখন হচ্ছে আমি ক্লাস 7-এ ছিলাম। ওই সময় ডিজাইনের চিন্তা মাথায় আসলো কোত্থেকে? এটা স্টোরি আসলে আরও অনেক পিছনে যেতে হবে। সেটা হচ্ছে আমার একটা কাজিন আছে নোমানা, ডিজাইন কমিউনিটিতে হচ্ছে আপনারা সবাই নোমান ভাইকে চিনবেন। তো আব্দুল্লাহ নোমান, আব্দুল্লাহ নোমান। পাঠাওতে কি নোমান ভাই ছিল? পাঠাতে ছিল না। আচ্ছা আচ্ছা, পাঠাতে এক নোমান ভাই আছে, অনেকজন নোমান আছে। তো আমরা হচ্ছে একদম খুবই ক্লোজ কাজিন, ওই যে পিটি বড় হয়েছে যেটাকে বলে, একসাথে বড় হওয়া বরিশালে। তো আমরা হচ্ছে রেগুলার ফটোশপ নিয়ে গোতাগুতি করতাম, যে ফটোশপ নিয়ে কী করা যায়, এত ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, এই কার্টুন আঁকাকে করতেছি, এই ব্রাশ বানাইতেছি, সেটা করতেছি। পরে এটার সাথে আমাদের আরেক বড় হয়েছিল, ভাইয়ের নাম হচ্ছে ফেরদৌস কবির ইমন। তো উনি এসে একদিন বলে কি, ফটোশপ দিয়ে তো টাকা ইনকাম করা যায়। তারপরে আমরা তো আকাশ দিয়ে পড়ছি, আমরা তো সারাদিন ফটোশপ নিয়ে গোতাই, ফটোশপ দিয়ে কীভাবে টাকা ইনকাম করে। তাহলে এই যে বিজনেস কার্ড বানায়, এটা ইনফ্যাক্টর নামে একটা মার্কেট প্লেস আছে, ওইখানে আপলোড দিলে টাকা পাওয়া যায়। তো আমরা ওইখান থেকে শুরু করেছি।
রাইট টাকা ইনকাম করতে হবে ডিজাইন করে। তো ওইখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা শুরু। সরি, যে ডিজাইনের সাথে পরিচয় তোমার ওই জায়গা থেকে? ওইখান থেকে ডিজাইনের সাথে পরিচয়, যে ফার্স্ট পরিচয় আসলে ফটোশপ থেকে যে এরকম লোগো বানানো যায়, বিজনেস কার্ড বানানো যায়, এইসব কাজ করে মানুষজন, ওইখান থেকে আসলে স্টার্টিংটা। তো পরে হচ্ছে আমি আর নোমান ভাই আমরা দুজন মিলে একটা স্টার্ট করছিলাম, কি বলে, গ্রাফিক রিভার, ইনভাইটর একটা চাইল্ড কনসার্ন। ওইখানে এটা একটা মার্কেট প্লেস, ওখানে হচ্ছে আমাদের একটা জয়েন্ট প্রোফাইল ছিল ইতালিকা। তো ওইখানে আমরা রেগুলার বেসিসে হচ্ছে প্রিন্ট টেমপ্লেটস আপলোড করতাম, বিজনেস কার্ডস, ব্রোশিওরস, ফ্লায়ার্স, এগুলা। ওইখান থেকে স্টার্ট হয়। পরে আমাদের ইতালিকা ইট ওয়াজ আ হিউজ সাকসেস। উই ওয়ার অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ফিচার্ড অথর্স অফ গ্রাফিক রিভার। ওখান থেকে প্রিন্ট টেমপ্লেট থেকে স্টার্ট, তারপরে আস্তে আস্তে হচ্ছে প্রোডাক্ট ডিজাইনের দিকে যাওয়া হয়। এখানে আমার একজন মেন্টর ছিল মুশফিক ভাই। মুশফিকের সাথে ইদানিং আর ওরকম কথাবার্তা হয় না, সাক্ষাৎ হয় না। উনি ফার্স্টে দেখে আমাকে মেন্টরশিপ করছিলেন অনেক, যে প্রোডাক্ট ডিজাইনের হাত খড়ে যেটাকে বলে, ইউআই ইউএক্স। ওইখান থেকে আর কি আমার ওই যে মেকার মেন্টালিটি, যে বানাইতে হবে, ওই জিনিসটা সব থেকে বেশি ডেভেলপ হয়েছে। যে আমি একটা জিনিস ডিজাইন করতেছি, আমি মোবাইল স্ক্রিনে দেখতেছি, ইট ক্যান গেট ডেভেলপ, অথবা একটা ওয়েবসাইট বানাইতেছে, মানুষজনের সাথে ইন্টারাক্ট করতেছে। ওই যে জায়গাটা, ওইখান থেকে আর কি কমপ্লিমেন্টারি হিসাবে আমার বিপিএতে ঢোকা, যে ঠিক আছে আমি নিজে বানাইতে পারি একটা জিনিস, আমার নেটওয়ার্কে হচ্ছে ডেভেলপার্স আছে, বা আমি নিজেই টুকটাক ডেভেলপমেন্ট করতে পারি, রাইট? কিন্তু হাউ ডু আই সেল আ প্রোডাক্ট, হাউ ডু আই ম্যানেজ আ প্রোডাক্ট, ওরকম চিন্তাভাবনা থেকে আমার আসলে বিবিএ বা আইবিএ চুজ করা, যে লাইক আমি এখানে ঢুকবো, এখানে আই ওয়ান্ট টু লাইক একটা আইডিয়া থেকে জিনিসপত্র ডেভেলপ করে ওইটাকে একদম এক্সিকিউট করা পর্যন্ত, মানুষের হাতে পৌঁছানো পর্যন্ত, ওটাকে প্রফিটেবল করা, ওই যে পার্সপেক্টিভটা, ওইটা গেইন করার জন্যই আসলে আই চোজ বিবিএ। কারণ আমার সাথে অন্য যারা ছিল এভরিওয়ান চোজ কী বলে কম্পিউটার সায়েন্স। আচ্ছা ঠিক আছে, আমি ডিজাইন করতে পারি, হচ্ছে ঠিক আছে আমি ডেভেলপমেন্টটাও শিখে ফেলি। তো আমার কাছে এই টেকনিক্যাল স্কিলগুলো মনে হয় কি, ইটস লাইক ডিপেন্ডস মোর অন পার্সোনাল লেভেল, যে আপনি আসলে নিজে কতখানি শিখতে চাচ্ছেন। আর অন দ্য আদার হ্যান্ড, যে বিবিএ বা এই টাইপের যে সাবজেক্টগুলো আছে, আমার কাছে মনে হয় ডিপেন্ডস মোর অন দ্য কী বলে কোহোর্ট, আপনি যাদের সাথে শিখতেছেন। হ্যাঁ, তো ওইটা আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে অতখানি শেখার থেকেও যখন প্র্যাকটিক্যালি আপনি একটা ক্লাসরুম সিটিংয়ে শিখতেছেন, আরও 5 জনের সাথে প্রজেক্ট করে শিখতেছেন, ওইটার ইম্প্যাক্টটা আমার কাছে আরও বেশি মনে হয়। আমি তোমাকে একটু মাঝে ইন্টারাপ্ট করে একটা কোশ্চেন না করলেই না আর কি। সেটা হচ্ছে, ধরো ইউজুয়ালি যেটা হয় যে যারা একটু এক্সট্রা কারিকুলার জিনিসপত্রের মধ্যে ইনভলভ থাকে, তোমার কাজগুলো যদি এক্সট্রা কারিকুলার না আর কি, তুমি ধরো টাকা পয়সা ইনকাম করতে কম বেশি, এবং তুমি ডিজাইন করতে, এবং এটা কাইন্ড অফ তুমি ওই সময় থেকে তোমার ক্যারিয়ার স্টার্ট হয়ে গেছে, বা এরকম একটা সময় ক্লাস 7, 8 বা 9, 10 থেকে মোটামুটি তুমি টাকা পয়সা ইনকাম করো, রাইট? 9, 10 থেকে ইনকাম করো নাকি 7 থেকে ইনকাম করো টাকা পয়সা। সো ইউজুয়ালি যেটা হয়, এই টাইপের ঘটনা ঘটলে একাডেমিক পড়াশোনাতে হেভি ইম্প্যাক্টেড হয়। বাট তোমার হিস্টোরি যেটা দেখা যাচ্ছে যে অত বেশি একটা ইম্প্যাক্টেড হয় নাই আর কি, কারণ টেকনিক্যালি তুমি নটরডেম কলেজে পড়ছো, এরপর আইবিএতে পড়ছো, এগুলাতে মোটামুটি পড়াশোনা করার জন্য বেশ ভালো রকম এই থাকা দরকার, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। মানে ব্যালেন্স কেমনে করছো? ব্যালেন্স কীভাবে করছে এটা আসলে 100% এটা হচ্ছে আমার আম্মুর কাছে যাবে। মানে আমার তো হচ্ছে ওই যে মেকার মেন্টালিটি যেটাকে বলে, সবসময় বানাইতে ভালো লাগে, ওই জিনিসপত্র নিয়ে ক্যারিড আউট। হ্যাঁ, ক্যারিড হবে যে আচ্ছা আজকে এটা করতেছি, কালকে ওটা করতেছি। আর মেকার মেন্টালিটি যাদের, ওরা কিন্তু একটা জিনিসে ফোকাস করতে পারে না, ওরা হচ্ছে লাইক দে কিপ জাম্পিং একটা জিনিস থেকে আরেকটা। কিন্তু আম্মু হচ্ছে এই জিনিস সবসময় এনশিওর করছে যে আমার ছেলের পড়ালেখা আগে, ও আর যাই করুক পড়ালেখা আগে করবে, তারপর হচ্ছে ওকে আমি সব অ্যালাউ করবো। সো আমার লাইফে হচ্ছে আমার আম্মু সব থেকে বড় রোলটা প্লে করছে, যে মেকিং শিওর যে আমার পড়ালেখা যাতে সবসময় কনস্ট্যান্ট থাকে। আর এরপরে হচ্ছে আর কি আমার প্যারেন্টস অনেক সাপোর্টিং, ছোটোবেলা থেকেই যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আর কি ওরা অনেক সাপোর্ট করছে। ওই দিক থেকে আর কি আমি বলবো যে আমি অনেক প্রিভিলেজড বা ব্লেসড। হ্যাঁ, যে পড়ালেখার পার্টটাকে যখন কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আজকে তুমি সার্টেন অ্যামাউন্ট অফ সময় পড়াশোনা করছো, আচ্ছা ঠিক আছে তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো। বাট এখানে ধরো মানে বিষয়টা কি এরকম হয় যে তুমি আগে পড়াশোনা শেষ করছো, তারপরে বাকি যে সময়টা মানুষজন যে খেলাধুলা বা এন্টারটেইনমেন্টের জন্য থাকে, সেই সময়টাতে তুমি কাজ করছো, এরকম কিছু?
কিছুটা বলবো, হ্যাঁ ওরকম। আমার লাইফে আসলে বাহিরে গিয়ে খেলাধুলা করার আসলে মেমোরিজ খুব কম। আচ্ছা একদম ছোটবেলায় যখন ছিলাম তখনকার আমার কিছু মেমোরিজ আছে, হসপিটাল কোয়ার্টার্সে যখন ছিলাম। আচ্ছা বাট এরপরে এভরি টাইম আই ক্লোজ মাই আইস অ্যান্ড ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট মাই পাস্ট। আমার আসলে স্টোরিটা ওইভাবেই চলে আসছে, আমি আমার কাজিনদের সাথে বসে বসে কম্পিউটারে গোতাগুতি করতেছি কোনো একটা কিছু নিয়ে। ওইটাই ছিল আসলে আমার ফেভারিট কি বলে অ্যাক্টিভিটি অথবা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি যেটাকে বলে। আফটার অল দিস ইয়ার্স তোমার কাছে আসলে কি মনে হয় যে ধরো এই যে তোমার খেলাধুলা বা এই টাইপের জিনিসপত্র ভালো লাগে না, বা এটা কি কাইন্ড অফ তোমার কাছে মনে হয় যে প্রি প্ল্যান, যে উপরাল্লা আগে থেকে প্ল্যান করে রাখছে, নাকি তুমি ইন্টেনশনালি ডিসাইড করছো যে না ঠিক আছে আমি করবো না, মানে আমি খেলবো না, আমি দেশে ক্যারিয়ার, মানে আই বিলিভ যে 7-8 একটা ছেলে কখনো চিন্তা করে যে ক্যারিয়ার এটা সেটা এই টাইপের জিনিসপত্র চিন্তা করার কথা না, মানে জাস্ট আসলে ছোটবেলা যখন ডিজাইনের ব্যাপারটা যখন স্টার্ট করছি ওইটা কিন্তু আসলে কখনো ক্যারিয়ার প্ল্যান ছিল না, মানে ভালো লাগার জায়গা থেকে করছি। জিনিসটা ক্যারিয়ার হয়ে গেছে হচ্ছে ধরে এখন 7-এ থাকতে ধরো তোমার এই যে ডিজাইনের জিনিসটা তোমার ভালো লাগছে, হ্যাঁ অন্য একটা মানুষের ভালো লাগে না কেন? আমি আসলে ওইটা বোঝার চেষ্টা করতেছি। অন্য একটা মানুষের ভালো লাগে না কারণ তার ওই কাজিন নাই, যে কাজিন হইতেছে কম্পিউটারে অ্যাডোবি ফটোশপে কাজ করে, এরকম কিছু? আচ্ছা এখানে হচ্ছে ভাইয়া আমি দুইটা জিনিস পয়েন্ট আউট করতে চাই। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি অফকোর্স ম্যাটার করে, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট ম্যাটার করে। তো আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার দুইটা ভ্যারিয়েবল একদম পারফেক্টলি অ্যালাইন করছে। যে আমার ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিরও এরকম ছিল যে আমার আঁকাকি করতে বা ক্রিয়েটিভ জিনিসপত্র করতে ভালো লাগে। আবার এনভায়রনমেন্টটা হচ্ছে অ্যালাইন করছে যে আচ্ছা ঠিক আছে আমার কাজিনস আছে, আমার বাসায় কম্পিউটার আছে, আমার কাজিনের বাসায় কম্পিউটার আছে, সো আমরা একসাথে হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারছি। এখন অনেকের জন্য কিন্তু এটা ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ ধরেন তারপর পরিবেশ অনেক কিছু চেঞ্জ করে ফেলে। অফকোর্স ভাই, এটা আসলে ডিনাই করার কোনো ওয়ে নাই। কেউ যদি বলে, আমার খুব ফেভারিট একটা ইউটিউব চ্যানেল আছে ভেরিটাসিয়াম, আচ্ছা ওইখানে লাইক দ্যাট পারসন শোজ যে মানে লাক প্রিভিলেজ আসলে একটা মানুষকে একটা রেসে কতখানি আগায় দেয়। ইভেন ইফ লাইক 97% কামস ফ্রম আর স্কিল অ্যান্ড 3% কামস ফ্রম আর লাক অর প্রিভিলেজ, ওই 3%-এর ইম্প্যাক্ট আসলে এত বড়, ওইটা আসলে বলে বোঝানোর মতো সম্ভব না। হ্যাঁ ওইটার জন্য আপনার ওই ভিডিওটা দেখতে হবে, ওইটা আমি হাইলি রেকমেন্ড করি সবাইকে। বাট তার মানে কি ধরো এটা তোমার এই কথা শোনার পরে তো অনেক মানুষ চিন্তা করবে যে আমার তো আসলে কপাল হয়তো বা অত বেশি এটা ভালো না, এবং আমার পুরা প্রিভিয়াস হিস্টোরি আমি যদি দেখি কোথাও আমি অত বেশি এটা ভালো কিছু করিনি, সো বেটার হচ্ছে ভাই কিছুই না করি, আমি কিছু শিখবো না, আমি কিছু করবো না, আমি জাস্ট বসে থাকবো। সেম চিন্তাটা কিন্তু যার লাক আছে সেও চিন্তা করতে পারে, হ্যাঁ যে আমার তো লাক ভালো, আমার কিছু করার দরকার নেই, হচ্ছে আমার লাকে সব নিয়ে যাবে। আচ্ছা এটা নিয়ে তোমার ফিলোসফি কি? এটা নিয়ে আমার ফিলোসফি কি ভাইয়া, ফরচুন ফেভার্স দ্য ব্রেভস। আচ্ছা আপনার লাকটা কিন্তু আপনি জানেন না আসলে কার লাক আছে বা কার কোন জায়গা থেকে প্রিভিলেজ আছে। হ্যাঁ প্রিভিলেজ জিনিসটা আসলে আমরা মনে করি যে টাকা পয়সা থাকাটাই প্রিভিলেজ, জিনিসটা কিন্তু এরকম না। প্রিভিলেজ অনেক দিক থেকে আসতে পারে। ধরেন বাংলাদেশে জন্মগ্রহণ করাটাও কিন্তু প্রিভিলেজ হতে পারে কম্পেয়ার টু মানে ইউএসতে জন্মগ্রহণ করা। এটার কারণটা কি, আপনার যে কোন জায়গা থেকে কিভাবে এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে ক্লিক করবে, মানে ইউ নেভার নো। সো আপনার যে জিনিসটা করতে হবে যে মেকিং শিওর যে আপনি আপনার এনভায়রনমেন্টটাকে বেস্ট ইউটিলাইজ করতেছেন, আপনার হাতে যে ভ্যারিয়েবলগুলো আছে ওই ভ্যারিয়েবলগুলোকে হচ্ছে আপনি বেস্ট পসিবল ওয়েতে খেলতেছেন। কারণ আমি বাংলাদেশের জন্মগ্রহণ করাটাকে কেন হচ্ছে প্রিভিলেজ বলতেছি, আমি হচ্ছে লাস্ট 18 মান্থসের মধ্যে প্রবাবলি 10-11 মাস মনে হয় দেশের বাইরে ছিলাম, ট্রাভেলিং থ্রু ডিফারেন্ট কান্ট্রিজ, সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো, সাউথ এশিয়ার কান্ট্রিগুলো। তো এখানে বেশিরভাগ কান্ট্রি আর কি বাংলাদেশের থেকে ডেভেলপড। হ্যাঁ সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো মোস্টলি, সাউথ এশিয়াতে তো নেপাল আছে, ওরা বলা যায় যে বাংলাদেশের মতো বা বাংলাদেশের একটু পিছিয়ে আছে। এখন ওই কান্ট্রিগুলোতে ধরেন ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, আমি যখন ব্যাকপ্যাকিং করতেছি লাইক আই স্টেড এট হস্টেলস, বিভিন্ন হস্টেলে মানুষজন আমাকে জিজ্ঞেস করছে যে হোয়ার আর ইউ ফ্রম। তখন আমি যখন বলি বাংলাদেশ, আই সি টু রিয়াকশনস। একটা হচ্ছে বাংলাদেশ চিনে না, এটা খুব কম পাইছি, আর আরেকটা হচ্ছে যে দেয়ার এক্সপ্রেশন চেঞ্জেস, যে আচ্ছা বাংলাদেশ থেকে লাইক ওরা একটু রিজিড হয়ে যায় তখন। হ্যাঁ যে কারণ দে আর নট ইউজ টু, অতটা ইউজ টু না বাংলাদেশিদের সাথে ইন্টারাক্ট করার, আর বাংলাদেশ নিয়ে হচ্ছে একটা প্রিকনসেপ্ট নোশন থাকে। হ্যাঁ
তো ওটা কি পজিটিভ নাকি নেগেটিভ নোশন থাকে? অফকোর্স নেগেটিভ। সো ওইটা আর কি ওদের ফলো আপ কোশ্চেন হয় যে হাউ ইজ ইট লাইক গ্রোয়িং আপ ওখান ইন থেকে তুমি বাংলাদেশ। এখানে কেমনে আসলা? হ্যাঁ, ওরা একটা ফলো আপ কোশ্চেন আছে বাংলাদেশে আসলে বড় হওয়াটা কীরকম। তো মোস্ট অফ দ্য টাইম আমার অ্যান্সার হচ্ছে লাইক আই ফিল এক্সট্রিমলি লাকি দ্যাট আই গ্রিউ আপ দেয়ার। কারণ বাংলাদেশে থাকার জন্য আমি যেই পরিমাণে প্রবলেম ফেস করছি, হ্যাঁ, এটা আসলে আমার এত রেজিলিয়েন্ট বানাইছে। এটা আসলে আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রি থাকলে এতখানি হইতো না আমার, হ্যাঁ, এত রেজিলিয়েন্স থাকতো না। অ্যান্ড আমি আসলে এত প্রবলেমের মধ্যে বড় হয়েছি যে ওই জিনিসটা আমার পার্সোনালিটিকে শেপ করছে, যে লাইক আই সি প্রবলেম, আই ট্রাই টু সলভ আ প্রবলেম। তারপরে একটা মাইন্ডসেটের বিষয়। হ্যাঁ, মাইন্ডসেটের বিষয়। অ্যান্ড আমি যখন আর কি ট্রাভেল করতেছি অ্যান্ড আই সি আচ্ছা যে ট্রাফিক প্রবলেম ওরা কীভাবে সলভ করছে। আচ্ছা, মানে তোমার সাথে আজকে বসাটা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট পারপাস হচ্ছে, ধরো বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করো যে তোমার বয়সী বা আমার বয়সী যারা আছে অধিকাংশ ক্ষেত্রেই ধরো মানুষজনের চিন্তা ভাবনা হচ্ছে বাংলাদেশে কামকাজ নাই, পুরো পৃথিবীতে আসলে কোনো কামকাজ নাই এবং চাকরি বাকরি নাই, এটা নাই, ক্যারিয়ার নাই, এই নাই সেই নাই, বিভিন্ন জিনিসপত্র, মানে কমপ্লেনের আসলে শেষ নাই আর কি। এখন সেই জায়গাটাতে আবার অনেকে ইউনিভার্সিটিতে পড়া অবস্থাতে যে তার কিছু একটা শেখা দরকার, এটা কিন্তু সে ধরো বুঝতেছে, সে জানে যে পৃথিবী অনেক কঠিন হয়ে গেছে। এখন আমি শুধু আমি বলতেছি না যে একাডেমিক পড়াশোনার প্রয়োজন নেই, অবশ্যই একাডেমিক পড়াশোনার ডিফারেন্ট পারপাস আছে, বাট দেন এগেন মানে একটা জিনিস যে করা দরকার বা একটা জিনিস যে শেখা দরকার বা চিন্তাভাবনা করা দরকার, এটা নিয়ে ধরো ওইরকম সিরিয়াস মাথা ব্যথা বা ওই টাইপের কিছু একটা নাই। আবার তুমি ধরো ক্লাস 7-এ থাকা অবস্থাতেই তোমার মনে হচ্ছে যে কিছু একটা শেখা দরকার, কিছু একটা করা দরকার, অ্যান্ড দেন তুমি টাকা পয়সা আর্ন করা শুরু করছো। এবং বাই দ্য এজ অফ মানে বাই বিফোর 25 আই বিলিভ যে তুমি 25-এর কম বয়স তোমার নাকি? হ্যাঁ, 25 হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই 25-এর মধ্যে তুমি ধরো বাংলাদেশে বসে ইউএসের একটা কোম্পানি, আই বিলিভ যে ওরা $multi-million কোম্পানি, রাইট? হ্যাঁ, সো $multi-million কোম্পানি, সো সেটা চিফ অফ স্টাফ, ইট অলমোস্ট লাইক শ্যাডোয়িং দ্য সিইও আর কি, যে সিইওর অনেকগুলো এক্সিকিউশনের কাজগুলোতে সে কোঅর্ডিনেট করে আর কি। সো ইটস লাইক দ্য সেকেন্ড ম্যান ইন দ্য কোম্পানি আর কি। সো মানে আমি যা সিরিয়াসনেসের জায়গা থেকে যদি বোঝানোর চেষ্টা করি, সো এরকম একটা জায়গায় চলে গেলা, মানে জিনিসটা পাজল না পুরো জিনিসটা, এটা আসলে কাহিনীটা কি? আচ্ছা, এখানে আসলে 2টা স্টেপ আছে। প্রথম যে ব্যাপারটা ছিল যে ক্লাস 7 ডিজাইন স্টার্ট করা। তোমার কি ছোটবেলা থেকে কখনো এরকম মনে হয়েছে যে আমার কিছু একটা প্রুফ করতে হবে আমার বন্ধু বান্ধবের কাছে যে আই নো সামথিং, মানে আই ক্যান ডিজাইন অর আই ক্যান ডু সামথিং? এটা আসলে যখন ক্লাস 6-7-এ যখন ডিজাইন নিয়ে ঘাটাঘাটি স্টার্ট হয়েছে, তখন আমি বলবো যে ইট হ্যাড নাথিং টু ডু উইথ মাই ক্যারিয়ার। আমি ওই সময় একটা ক্লাস 7-এর একটা বাচ্চা ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করবে। আমি তখন চিন্তা জিনিসটা আমার করতে ভালো লাগে, একদম পিওরলি ভালো লাগে জায়গা থেকে জিনিসটা স্টার্ট করা হয়েছে আমার কাজিনের সাথে। টাকা পয়সা আর্ন করাটা ওটা একটা বাই প্রোডাক্ট ছিল। অ্যান্ড যখন টাকা পয়সা আসে তখন ওইটাও ভালো লাগে, ঠিক আছে, টাকা পয়সা আর্ন করতে পারো। তখন আসলে ওরকম ক্যারিয়ার নিয়ে চিন্তা করা আসলে কিছু ছিল না, যে ক্যারিয়ারের দিক থেকে চিন্তা করে ডিজাইন করা স্টার্ট করছি। ইনফ্যাক্ট তখনও আমি মোরলেস কনভিন্স ছিলাম যে আমি আমার ক্যারিয়ারের জন্য আইদার হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা হচ্ছে আর্কিটেকচার চুজ করবো। হ্যাঁ, আমি যে ডিজাইন দিয়ে হচ্ছে আমি আমার ক্যারিয়ার বানাবো ওরকম হচ্ছে আমার কখনোই চিন্তা ছিল না, অ্যাটলিস্ট লাইক ক্লাস 7-এ ছিল না। তারপরে তখন কি হতে চাইছিলা? তখন আমার আর্কিটেক্ট হওয়ার খুব ইচ্ছা ছিল। এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট চয়েস, অ্যান্ড সেকেন্ড চয়েস ছিল হচ্ছে কি বলে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, ধরো তুমি কলেজে যখন উঠলা, কলেজে ওঠার পরে তুমি তখনও কি ডিজাইন করতে নাকি এটার সাথে সাথে আরো অনেক কিছু যুক্ত হয়েছে? 9-10 ছিল হচ্ছে আমি বলবো আমার পিক ডিজাইন গ্রোথ। আচ্ছা, হ্যাঁ, ওই সময়ে আর কি প্রিন্ট টেমপ্লেটের পরে ওই যে কি বলে প্রোডাক্ট ডিজাইন, এই জিনিসগুলো এক্সপ্লোর করছি। তারপর কলেজে 11-12-এ যেটা ওই সময়টাতে আর কি আই লাইক একটু ব্যাকফুট নিছিলাম। আচ্ছা, তখন দেখা যেত যে একটা বা 2টা ক্লায়েন্ট থাকতো কনস্ট্যান্টলি, মানে আমার নিজের খরচ টরচ নিজের চালানোর জন্য। কিন্তু তখন আর কি ওই যে অ্যাগ্রেসিভভাবে আর্নিংয়ের যে ব্যাপারটা ওটা তখনও আসে না। আমি অ্যাগ্রেসিভ আর্নিং করছি হচ্ছে ক্লাস 10-এ, বেশ ভালো অ্যামাউন্ট আর্ন করতাম তখন। কিন্তু 11-12-এ যখন নর্ডেম কলেজে ভর্তি হয়েছি তখন আমি কলেজের এক্সপিরিয়েন্সটা তো অনেক বেশি ফোকাস করছি, যে আমাদের কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য অনেক ক্লাব ছিল। সো আমি একদম ধুমায় ক্লাবিং করছি, অনেক পলিটিক্স করছি, ক্লাব পলিটিক্স করছি।
ওই জায়গাটাতে অকুপাইড ছিলাম। আর তখন আরেকটা জিনিস আমি পিক আপ করছিলাম, সেটা হচ্ছে ফটোগ্রাফি। হ্যাঁ, তো তখন আর কি ক্যামেরা নিয়ে অনেক ব্যস্ত থাকতাম, সারাদিন ছবি ওই সময় কি প্রথম ফটোগ্রাফির সাথে পরিচয়? আচ্ছা। ফটোগ্রাফির সাথে আর কি আগে তো ফোন দিয়ে ছবি তুলতাম, বাট কলেজে ওঠার পর আর কি আমার প্রথম একটা ডিএসএলআর ক্যামেরা হয়। হ্যাঁ, তো ওই ক্যামেরাতে হচ্ছে সারাদিন ঘোরাঘুরি করতাম ঢাকা শহরে, আনাচে কানাচে, পুরান ঢাকা, তারপরে হচ্ছে ঢাকার বাইরে চলে যেতাম ধুপধাপ করে। তো ওই সময় আর কি ফটোগ্রাফি নেশাটা খুব বেশি ছিল। তো 11-12 আসলে ডিজাইনের গ্রোথ ওরকম কোনো হয় নাই, ওইটা একটু পিছানোই ছিল আমি বলবো। জাস্ট দু একটা ক্লায়েন্টের কাজ করা যাতে পকেট মানিটা উঠে আসে। তারপরে নেক্সট ফেজটা শুরু হয় হচ্ছে আপনার কি বলে ইউনিভার্সিটি লাইফ। আইবিএতে ঢোকার পরে তখন আর কি আমার ডিজাইনের গ্রোথ হয় নাই খুব বেশি, ফার্স্ট ইয়ারে অ্যাটলিস্ট। তখন আর কি যেটা স্টার্ট করলাম ফটোগ্রাফি থেকে ইভলভ করে ফিল্ম মেকিংয়ের থেকে ঢুকছে। আচ্ছা। হ্যাঁ, তখন লাইক আরও ফ্যান্সি ক্যামেরা গিয়ার্স কেনা স্টার্ট করছি, অনেকগুলো লেন্স, পুরো কমপ্লিট সিনেমাটোগ্রাফি সেট আপ। বাট তুমি তোমার ওই যে ডিজাইনের যেই সার্ভিস অ্যান্ড এভরিথিং ওগুলো কি চালু ছিল? আইবিএর ফার্স্ট ইয়ারে খুবই কম ছিল, তখন একদম নাই বললেই চলে। হ্যাঁ, তখন আর কি ডিজাইনের জায়গা থেকে সরে আসছি অ্যান্ড ফিল্ম মেকিংয়ে খুব বেশি ফোকাস। তখন আর কি আই স্টার্ট আর্নিং থ্রু ফিল্ম মেকিং, কারণ তখন আর কি ওই জায়গাটাতে ভালো লাগা কাজ করছে। হ্যাঁ, যে যেমন ক্লাস 7, 8, 9, 10 এই সময়টা হচ্ছে আমার ডিজাইনের প্রতি ভালোবাসা ছিল। 10-এ গিয়ে যখন অ্যাগ্রেসিভলি রান করা স্টার্ট করছি, তখন জায়গাটা আসলে ভালো লাগার জায়গা থেকে রেসপন্সিবিলিটি হয়ে গেছে, ডিলিং উইথ অল দিস ক্লায়েন্টস। হ্যাঁ, রেগুলার কমিউনিকেশন হ্যান্ডেল করা। তো তখন আর কি আরও অনেক নুয়ান্সেস চলে আসে। তখন আর কি ওই যে একদম নিজের ভালো লাগা থেকে কাজ করার যে ব্যাপারটা, নিজের ক্রিয়েটিভ জোস দিয়ে কাজ করার থেকে আর কি ক্লায়েন্ট রেসপন্সিবিলিটি যখন বেশি হয়ে যায়, তখন আর কি ওই জিনিসটা একটু মানে লাইক ট্রেড অফ হয়ে যায়। তো তখন আর কি আই স্টার্টেড ফাইন্ডিং নিউ থিংস লাইক ফটোগ্রাফি পার্টটা এক্সস্ট করে ফেলছি। ফটোগ্রাফিতেও আর কি কী বলে কর্পোরেট কাজ করছি, ছোটোখাটো টাকা আর্ন করার জন্য কাজ করছি। তারপর ওখান থেকে ফিল্ম মেকিং ভালো লাগে স্টার্ট করছি। তো আমি আর কি ওই জিনিসটা আর কি চালু রাখছি, যে নতুন জিনিস দেখা যায় আসলে আমার কী ভালো লাগতেছে। তো ফাইনালি ফিল্ম মেকিং জিনিসটা আসলে একটা নেশা হয়ে যায় একটা সময় গিয়ে, যে আমার ট্রাভেল করতে হবে, ট্রাভেল ফিল্ম বানাচ্ছি। তারপরে হঠাৎ করে একদিন চিত্রকল্প থেকে একটা মেসেজ আসছে, ভাইয়া তোমার ট্রাভেল ভিডিও দেখছি, তুমি একদিন আমাদের অফিসে আসো, তোমার সাথে বসে কফি খাই। তো গেলাম চিত্রকল্পের অফিসে, আমাকে ওই দিনে আর কি অফার লেটার ধরাইতেছে যে তুমি আমাদের হয়ে কাজ করো। আমরা আসলে তো ফটোগ্রাফি করে অনেক দিন ধরে, বাট আমাদের সিনেমাটোগ্রাফি এন্ডে আর কি কিছু স্ট্রং মানুষ দরকার যারা জিনিসটা বুঝে এবং খুবই এনথুজিয়াস্টিক। তো চিত্রকল্পের সাথে প্রায় 2 বছর কাজ করছি, প্রায় 10-12টার মতো ফিল্ম প্রডিউস করছি ওদের সাথে। এটা করতে করতে যেটা হয়েছে, কোভিড হিট করছে। আচ্ছা, এখন কোভিড যখন হিট করছে, তখন না আমি ছবি তুলতে পারতেছি, না হচ্ছে আমি সিনেমাটোগ্রাফি করতে পারতেছি, কারণ এটার জন্য আপনার বাইরে যেতে হবে, তখন তো কমপ্লিট লকডাউন, রাইট? তখন যেটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার কি করা যাইতে পারে আর কি, এখন আমি কী করতে পারি? আমার তো আর কি ওই যে মেকার মেন্টালিটি, আমার তো কিছু বানাইতে হবে, ছবি তুলতে পারতেছি না, ফিল্ম বানাইতে পারতেছি, আমার তো কিছু বানাইতে হবে। তখন আই ওয়েন্ট ব্যাক টু ডিজাইন। ওই সময় গিয়ে হচ্ছে নিজের জন্য কাজ করে স্টার্ট করলাম, যে লাইক নিজের জন্য একটা জার্নাল কিপিং অ্যাপ বানাইছে, যে নিজের টুকটাক জার্নাল টার্নাল লিখতাম, বাট মোবাইল খাতা কলমে লিখতে ভালো লাগে না, ফোনেই লিখতাম। অ্যান্ড ওইখানে ওই সময় যে আর কি এক্সিস্টিং যে অ্যাপগুলো ছিল আমার ভালো লাগতো না, সো আমি নিজের মতো করে একটা অ্যাপ বানাইছি। অ্যাপ বানাই যে ডিজাইনারদের একটা প্ল্যাটফর্ম আছে, রিবেল পোর্টফোলিও প্ল্যাটফর্ম। তো ওইখানে আর কি আপলোড দিলাম। আপলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে অ্যানিমেশন মাইক্রো ইন্টারাকশন অ্যানিমেশন ছিল। ইট গট পিকড বাই দ্য অ্যালগোরিদম অ্যান্ড ইট কাইন্ড লাইক ওয়েন্ট ভেরি পপুলার। কয়েকটা ম্যাগাজিনে হচ্ছে ফিচার হয়েছে, তারপর হচ্ছে আপনার ডিজাইন ক্লাইতে ফিচার হয়েছে। ওইখান থেকে আই স্টার্টেড গেটিং জব অফার্স। তো তখন আর কি কোভিডের টাইমে স্টার্টেড লাইক ডুইং ডিজাইন জবস অ্যাগেন। ফার্স্টে যেটার জন্য কাজ করছে সেটা হচ্ছে আপনার ভিভিড মোশন, একটা কোম্পানি ছিল রোমানিয়া বেসড একটা ডিজাইন এজেন্সি। তো ওদের সাথে ফার্স্টের কিছুদিন কাজ করছি, পরে আপনার হচ্ছে আই রিসিভ দিস মেসেজ ফ্রম ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এখান থেকে আসলে আমার জেলফে স্টোরিটা স্টার্ট, এটা আসলে বেশ ইন্টারেস্টিং যে কীভাবে জেলফে কাজ করা স্টার্ট করলাম। সো রোমানিয়ার ক্রিয়েটিভ এজেন্সিটার সাথে যখন কাজ করতেছি, তখন আর কি আমার একটা ফ্রেন্ড আমাকে টেক্সট পাঠায় যে
ওর নাম হচ্ছে পুষ্পিতা। ও হচ্ছে তখন MIT-তে আন্ডারগ্রেড করতেছে। তো সে কি বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশি। তো ও টেক্সট করে আমাকে বলতেছে যে দোস্ত আমাদের জব পোর্টাল যে ইন্টারনাল ওদের যে জব পোর্টাল ছিল ওখানে জব পোস্ট হয়েছে কয়দিন আগে, দে আর লুকিং ফর আ অ্যাপ ডেভেলপার উইদিন দ্য MIT কমিউনিটি। সো যেহেতু নতুন অ্যাপ অ্যান্ড ওরা ডেভেলপার খুঁজতেছে, ওরা ভাবলে একটা ডিজাইনারও দরকার। এটা হচ্ছে ওদের ইমেল অ্যাড্রেস, তো ওদের একটু নক দিয়ে দেখ, তুই তো আর কি রিসেন্টলি আবার ডিজাইনিং স্টার্ট করছিস দেখলাম। তারপর হচ্ছে আমি জাস্ট একটা টেক্সট পাঠাইছি, যে মানে ইমেল পাঠাইছি যে এইটার হচ্ছে আমার পোর্টফোলিও, সিন্স ইউ আর লুকিং ফর আ অ্যাপ ডেভেলপার ইউ মাইট বি লুকিং ফর অ্যাপ ডিজাইনার অ্যাজ ওয়েল। রাইট। অ্যান্ড আমার সিইও পেপ, এখনকার যে সিইও, ও আর কি ওই ইমেলটা রিসিভ করে ও বলছে যে না, দে ডোন্ট থিঙ্ক লাইক দে নিড আ ডিজাইনার বাট দে উড স্টিল লাইক ওয়ান্ট টু ডু আ কল। আচ্ছা। সো পরে হচ্ছে আমার সাথে একটা কলে ঢুকলো, গুগল মিট কলে। ওই যে তুমি মেইলটা করছিলে, মেইলের মধ্যে কি কি ছিল হাই লেভেলে যদি সবার উদ্দেশ্যে শেয়ার করো? আচ্ছা, কি ধরনের ইনফরমেশন? আসলে ওরকম কিছুই ছিল না, যেটা আমি বললাম সেটাই, যে রেফারেন্সটা ছিল। আমি আসলে কোত্থেকে ওদের নামটা পাইছি, আমার ফ্রেন্ডের রেফারেন্সটা দিচ্ছি, অ্যান্ড দেন ওইখানে ওইটাই কনভিন্স করে ট্রাই করছি যে যেহেতু নতুন অ্যাপ ডেভেলপ করতেছো তোমরা, তোমাদের প্রবলেম একজন ডিজাইনারও দরকার, সো হচ্ছে আমি ডিজাইন সার্ভিসগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। আই ডিডন্ট হ্যাভ হাই হোপস, আসলে আমি বুঝিও নাই যে ওরা আসলে রেসপন্ড করবে। তারপরে যখন কি বলে ইয়া করছি, ওই রিপ্লাইটাতে যেটা আসছিল যে ওদের আসলে অলরেডি ডিজাইন করা আছে, তো 3-4 পেজ শেয়ার করছে, যেটা আমার সিও নিজেই ডিজাইন করছিল। আচ্ছা। তো ওটা আমার সাথে শেয়ার করছে যে আসলে আমাদের ডিজাইন করা আছে, দিস আর দ্য রেফারেন্সেস। তারপর বলছে যে আচ্ছা উই ক্যান গেট ইনটু আ কল, যে আসলে তুমি কোন পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছো এটা বোঝার জন্য। তো যখন কলে ঢুকছি তখন আর কি ওদের অ্যাপটার যেটাকে শেয়ার করছে ওইটা আমি অলরেডি রিডিজাইন করে দিয়েছি। আমি ভাবতেছিলাম যে এরকম কিছু একটা রিডিজাইন করে আর কি, তখন আর কি কি বলে ইন্ট্রোর পরে আর কি দেখাইছে যে দিস ইজ হোয়াট ইউ ডিজাইন অ্যান্ড দিস ইজ হোয়াট আই ডিজাইনড and we can take it from here if you are interested, and they were like convinced within 5 minutes ঠিক আছে। they didn't even know যে আসলে ডিজাইনের আসলে ইম্প্যাক্ট কতখানি। সো আমার ওটা আসলে কন্ট্রাস্টটা দেখাইতে হয়েছে, কারণ লাইক এটা তো আরও অনেক আগের খাইনি, 6-7 years ago, হ্যাঁ সরি 6-7 years না, সরি 5 years ago বলবো। তখন আসলে ওইখানে ওদের ভিতরে ওই জিনিসটা এতটা পপুলার ছিল না, যে ফার্স্টের থেকেই হচ্ছে ডিজাইনার ধরে আগাইতে হবে। এখন যেমন এটা খুব মেইন স্ট্রিম, যে একটা টেক টিম স্টার্টই হয় হচ্ছে একটা ডিজাইনার, একটা ডেভেলপার, একজন সিইও নিয়ে, রাইট? বাট তখন দে থট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ জাস্ট, আচ্ছা ঠিক আছে কোনো রকম একটা প্রোডাক্ট দাঁড়াইলেই হয়েছে, ডিজাইনার দরকার নাই। তো তখন এইটা একটা রেস্টুরেন্ট ডিসকভারি অ্যাপ ছিল, আমরা 3 জন ছিলাম, আমি পেপ আর ভিদে ছিল সিটিও, পেপ ছিল সিও, আর আমি ছিলাম হচ্ছে ডিজাইনার। কিন্তু ওই অ্যাপটা আসলে ফ্লাই করে নাই, ওটা প্রফিটেবল ছিল না, কিছুই হয় নাই। সো ওই লাইক ডাইড আউট। একটা ওয়ার্ম আপ প্রজেক্ট ছিল, একটা গিগ টাইপের ছিল, আমি ওদের জন্য কাজ করছি। তার কয়েক মাস পরে পেপ আর ভিদে মিলে আর কি সিইও সিটি ওরা চিন্তা করছে আরেকটা কোম্পানি স্টার্ট করবে। তখন আর কি আমাকে টেক্সট দিছে যে we worked with you before, we're very pleased to work with you, so we're starting this new venture, would you be comfortable joining with us? তারপরে আমি ওদেরকে বললাম যে ঠিক আছে আমি আসলে তোমাদের সাথে জয়েন করতে পারবো, বাট মাই রেটস আর নট গোনা বি দ্য সেম। আচ্ছা। সো আমি একদম যেহেতু ক্যারিয়ার ক্রিকেটার, সেখানে আসলে অনেক ক্যারিয়ার ব্যাপার চলে আসতেছে, যে হাউ আই প্লেড দিস পার্ট। ইনিশিয়ালি হচ্ছে আমি $20 per hour করে চার্জ করতাম ডিজাইনের জন্য, ওদের সাথে আগে যখন কাজটা করছি। তখন আর কি আমার যখন দে কেম ব্যাক টু মি, তখন আর কি আমি বুঝতে পারছি যে দে অ্যাকচুয়ালি ওয়ান্ট মি অন বোর্ড। সো আমার এখানে আসলে নেগোসিয়েশনের কিছু জায়গা আছে। সো তখন আমি কি বললাম যে আচ্ছা মাই রেটস আর নট গোনা বি দ্য সেম, আমার অপরচুনিটিস কস্ট অনেক বাইরে গেছে, কজ আই এম অলরেডি ওয়ার্কিং এট অ্যানাদার কোম্পানি। হ্যাঁ, সো তোমার কাজটা যদি করতে হয় আমার ওই কোম্পানির ওখানে আমি হয়তো ফুল টাইম কাজ করতেছি, ওটাকে আমার পার্ট টাইম করে তোমার এখানে আমি টাইম দিতে পারবো, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমার একাডেমিক্স আছে। সো আর লাইক ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস আই স্টাডিড আ লট অ্যাবাউট ডিজাইনস, আই স্টার্টেড ডুইং কোর্সেস, আই কমপ্লিটেড কোর্সেস। সো দ্য সার্ভিস দ্যাট ইউ উইল গেট ইটস লাইক গোনা বি মোর, যে আমি আসলে তোমাকে আরও বেটার জিনিস প্রোভাইড করতে পারবো ইন শর্টার অ্যামাউন্ট অফ টাইম। সো আমি কী করলাম, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে $35
করে চার্জ করবো পার আওয়ার। সো আমি অলমোস্ট ডাবল করে ফেলছি আমার রেটটা। এখন এইটা দে আর নট এক্সপেক্টিং। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওরা একটু হেজিটেন্ট ফিল করছে যে ঠিক আছে, লাইক উই আর এক্সপেক্টিং সামথিং অ্যারাউন্ড 20, বাট ইউ আর আস্কিং ফর সামথিং লাইক 35. সো ওরা অ্যাগ্রি করছে যে আই ডিজার্ভ দিস রেট, বাট ওদের কাছে এখন টাকা নেই, ওদের আউট অফ পকেট পে করতে হবে। রাইট। তখন আমি কি করলাম যে আচ্ছা ঠিক আছে, উই ক্যান গো ফর আ মডেল, যে ব্যাক পে মডেলে যেতে পারি, যে তুমি আমাকে এখন $20 করে দিবা দ্য মোমেন্ট ইউ রেজ ফান্ড, হচ্ছে তুমি আমাকে 35 করে দিবা, এবং প্রিভিয়াস যে আওয়ারগুলো কাজ করা হয়েছে ওই আওয়ারে হচ্ছে তুমি আমাকে $15 যে গ্যাপটা ছিল ওটা আমাকে তুমি পে করে দিবা। আচ্ছা, and then they agreed to it. সো এইখানে হচ্ছে আমি এটা কেন করলাম, কজ আই স পটেনশিয়াল ইন দ্য স্টো ফাউন্ডার্স। আমার কাছে মনে হয়েছে এরা হচ্ছে আগে স্টার্ট আপে কাজ করছে, নান অফ দেম সাকসিডেড, ফেইল্ড হয়েছে, বাট এদের যে নেটওয়ার্ক ইজ ভেরি বিগ। হ্যাঁ, মানে এরা প্রিভিয়াসলি ভেঞ্চার ফান্ড নিয়েও কাজ করছে। তো ওইখান থেকে আর কি আমার চিন্তা ভাবনা আসে যে লাইক এরা যেহেতু এইবার সিরিয়াসলি স্টার্ট করছে আরেকটা ভেঞ্চার, লাইক চান্সেস অফ দেম রেজিং ফান্ড ইজ ভেরি হাই। হ্যাঁ, লাইক আই জেনুইনলি লাইক বিলিভড ইন পেপ, মাই সিইও। ওকে আমি পার্সোনালি খুব পছন্দ করতাম। তো ওইখান থেকে আর কি আমার মনে হচ্ছে যে ঠিক আছে, লাইক দিস ইজ নট গোনা বি ফেইল্ড প্রজেক্ট, যেমন না যে আমি $20 করে কাজ করতেছি, আই ক্যান নেভার রিকভার দ্যাট $15 গ্যাপ। তো ওইখান থেকে আমি এইভাবে নেগোশিয়েট করছি। অ্যান্ড হোয়েন ইট কেম টু রিপোর্টিং মাই আওয়ার্স, সো আমার এটাকে এনশিওর করতে হয়েছে যে দে সি দ্য ভ্যালু ইন মি অ্যান্ড দে কিপ ওয়ার্কিং উইথ মি কন্টিনিউয়াসলি। তো দেখা যাইতেছে আমি ভাইয়া 5 ঘন্টা কাজ করছি, বাট আমি রিপোর্ট করতেছি 3 ঘন্টা। আচ্ছা, কেন করতেছে এটা? ওদেরকে আমার ভ্যালুটা বোঝানোর জন্য। মানে আমি নিজে পার্সোনালি মনে করি যে আমি খুব ফাস্ট কাজ করতে পারি। হ্যাঁ, তারপরে যখন আমি 5 ঘন্টা কাজ করে 3 ঘন্টা রিপোর্ট করতেছি, দ্য পারসিভড ভ্যালু দ্যাট দে আর গেটিং, যে ও মাই গড, লাইক দিস পার্সন ইজ প্রবাবলি চার্জিং মাচ, $35 পার আওয়ার, বাট ও পার আওয়ার যেই পরিমাণ ভ্যালু জেনারেট করতেছে, আমি যদি $20 পার আওয়ার দিয়ে কাউকে হায়ার করতাম, ওর এই ভ্যালু জেনারেট করতে হয়তো 6 ঘন্টা লাগতো, 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা। সো ওর কিন্তু ইউনিট ইকোনমিক্স অনেক কমে আসতেছে, রাইট? অ্যান্ড এইটা হচ্ছে আমি এই মডেলে আর কি মোরলেস 6 months অন ইয়ার কন্টিনিউ করছি, 6 months-এর মতো কন্টিনিউ করছে। তারপর যখন আর কি ওরা ফান্ড রেজ করছে, দে পেড মি অল দোজ লাইক ব্যাক পেতে যেটা ছিল ওইটা পে করে দিচ্ছে, অ্যান্ড 35-এ কন্ট্যাক্ট করছে। সো এইটার মজাটা কি, আপনি যখন আপনার রেটটা একবার বাড়াই ফেলবেন, ওইখান থেকে জিনিসটা কিন্তু উঠতে থাকে, কখনো নামে না, রেট কিন্তু কেউ কমায় না, বুঝছেন? আপনার যখন বেসটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমার 35 হচ্ছে চার্জ, ওখান থেকে আপনি পাইতে পারেন। কেউ এসে বলবেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 35 দিতে পারবো না, তোমাকে 20 করে দিতে পারবো, আপনাকে ফায়ার করে দিবে হয়তো, যা উই ক্যান নট কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইউ। বাট আমি হচ্ছে কেউ কখনো কমায় বলে না, যাচ্ছে ঠিক আছে। তো আমি যখন আমার এই কন্ট্রাকচুয়াল কাজটাকে হচ্ছে ফুল টাইমে কনভার্ট করছি, তখন কিন্তু আমার ওই বেস রেটটা ধরে এটাকে ফুল টাইমে কনভার্ট করছি। আচ্ছা, হ্যাঁ, তো আমার কি বলে যে আওয়ারলি যে 35 করেছিল ওইটাকে কনভার্ট করে আমি ফুল টাইম আর কি মানে মান্থলি প্যাকেজ যেটা আছে ওইটাতে আনছি। তো এখানে হচ্ছে যারা শুনতেছেন পডকাস্টটা তাদের জন্য আমার কথা হচ্ছে যে আপনার ভ্যালুটাকে হচ্ছে আপনি সবসময় কি বলে কখনো আন্ডারমাইন করবেন না, যতটা বেস্ট ওয়েতে পসিবল ওইভাবে প্রেজেন্ট করবেন। আর ইনিশিয়ালি হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, মানে এটা কনভিন্স করার ট্রাই করা যে মানে আমি কিন্তু আসলে অনেক বেটার প্রডিউস করতে পারতেছি, ইউনিট ইকোনমিক্স যেটা বলে যে ওইটা আর কি কনভিন্স করার ট্রাই করা যে ঠিক আছে আমি মানে জিনিসটাকে আমি আরেকটু যদি মার্জিনালাইজ করে বলি সেটা হচ্ছে আন্ডার প্রমিস ওভার ডেলিভার। তো এইটা আসলে আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আমার পুরা জেলফের যে ক্যারিয়ার ট্র্যাকটা ছিল আমি সবসময় এটাই ট্রাই করছি করার, যে আমি যেটা প্রমিস করতেছি তার থেকে বেশি ডেলিভার করা। বাট ইন এ হোল ধরো তোমার জেলফ নিয়ে যদি একটু জনগণের উদ্দেশ্যে বলতে চাও, জেলফ আসলে কি কাজ করে এখন? আচ্ছা, এটা নিয়ে কালকে রাতে হচ্ছে আমরা ডিসকাস করতেছিলাম জেলফ আসলে কি করে উইদিন দ্য টিম ইনফ্যাক্ট। সো লাস্ট 5 বছরে আসলে জেলফ অনেক কিছু করছে। আমরা যেই প্রোডাক্ট নিয়ে স্টার্ট করছিলাম একদম ইনিশিয়াল যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা ডিজাইন করার পরে আমি প্রায় আরও 11 বা 12টা প্রোডাক্ট ডিজাইন করছি।
আচ্ছা আসলে স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে অনেক কমন যে আপনি পিভট করতে থাকবেন আনটিল ইউ গেট দ্য প্রোডাক্ট মার্কেট ফিট। সো আমরা ইনিশিয়ালি যেখান থেকে স্টার্ট করছিলাম সেটা হচ্ছে কি বলে আমেরিকার যে একটু আপার ক্লাস মানুষজন যারা এক্সট্রিমলি বিজি থাকে দে ডোন্ট গেট দ্য টাইম টু ডু দেয়ার ওন শপিং, ওদেরকে হেল্প করা। সো ওদের সাথে হচ্ছে আমরা একটা স্টাইলিস্ট কানেক্ট করে দিতাম। স্টাইলিস্টকে জুমে ভিডিও কলে জিনিসপত্র দেখাতে চাচ্ছে, ঠিক আছে তোমার জন্য এই প্যান্টটা চুজ করা হয়েছে, তোমার জন্য এই জামাটা চুজ করা হয়েছে, দিস গোস উইথ ইউর স্টাইল। হ্যাঁ, তো এইটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট বিজনেস মডেল। আচ্ছা ঠিক আছে, এভাবে করে আমরা একটা কমিশন অ্যামাউন্ট লাইক পারচেজ যে অ্যামাউন্টটা থাকবে এখান থেকে একটা কমিশন চার্জ করবো। তারপরে হচ্ছে এটাকে আমরা পিভট করলাম যে আচ্ছা ঠিক আছে এরকম করে দিনে কয়টা কল করা পসিবল, সো ওয়াই ডোন্ট উই থিঙ্ক অ্যাবাউট ভলিউম। হ্যাঁ, যে ইনস্টেড অফ দিনে 10টা এরকম জুম কল করার থেকে আমরা যদি এটা ইনফ্লুয়েন্সারদের কাছে দিয়ে দিতে পারি, অ্যান্ড ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে যদি আমরা চার্জ করতে পারি, যে ওরা তো অনেক ভ্লগস লিখে, ওরা হচ্ছে টিকটক অ্যাডভার্টাইজিং করে, ইউটিউব অ্যাডভার্টাইজিং করে, সো তখন এটা একটা ডিফারেন্ট মডেলে চলে গেছে। তো ওই পার্সপেক্টিভ থেকে আস্তে 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 হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটটাতে ঢোকা হয়। তারপরে আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করলাম যে ক্রিয়েটর মার্কেট প্লাস। এখানে নট অনলি বিগ ইনফ্লুয়েন্সার বাট মাইক্রো ইনফ্লুয়েন্সার যারা আছে ওরা হচ্ছে ওদের কন্টেন্ট সেল করতে পারবে, অ্যান্ড ব্র্যান্ড যারা আছে যাদের কন্টেন্টস দরকার হয় ওরা আসে এখান থেকে আসলে কন্টেন্ট কিনতে পারবে। তো এরকম ভাই আসলে অনেক প্রোডাক্ট বানানো হয়েছে। তো ফাইনালি হচ্ছে আমরা যেটা তারকে প্রোডাক্ট মার্কেট ফিট পাইছি সেটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কী বলে ইনসাইট জেনারেট করা, কনজিউমার ইনসাইট জেনারেট করা। সো এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ফর এক্সাম্পল ইউর ম্যাকডোনাল্ডস, রাইট, অ্যান্ড ইউ লঞ্চ আ নিউ বার্গার। এখন আপনার কনজিউমাররা এই বার্গারটার কী পছন্দ করতেছে বা কী পছন্দ করতেছে না এটা যদি আপনি বোঝার ট্রাই করেন, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনার হচ্ছে সার্ভে করতে হবে। অ্যান্ড আমেরিকাতে সার্ভেগুলো হচ্ছে ইউজুয়ালি গোস টু দ্য কনসালটেন্সি ফার্মস। সো মোস্ট রিয়েলিস্টিক্যালি ম্যাকডোনাল্ডস উইল প্রবলি যে ম্যাকেনজির সাথে কনসাল্ট করবে টু ডু আ মার্কেট সার্ভে। তো ম্যাকেনজি কী করবে, ও হচ্ছে মানুষ ওদের যে ম্যাকডোনাল্ডস বার্গার যে কনজিউমার আছে ওদের কাছ থেকে ডেটা কালেক্ট করবে, ডেটা অ্যানালাইজ করে আর কি ম্যাকডোনাল্ডসকে রিপোর্ট করবে যে এই জিনিসগুলা আর কি আমরা পাইছি যেগুলো কাস্টমার ভালো বলতেছে, খারাপ বলতেছে। অ্যান্ড এই যে এন্টার প্রসেসটা ইট টেক্স সেভারাল মান্থস। হ্যাঁ, এটা তো খুবই লম্বা প্রসেস। আমরা যেটা করতেছি আমরা এই পুরো জিনিসটাকে ওভারনাইট করতেছি। কীরকম? আচ্ছা, এই ম্যাকডোনাল্ডসের বার্গার যারা খাচ্ছে ওরা কিন্তু টিকটকে রিভিউ দিতেছে, একদম নর্মাল মানুষজন। হ্যাঁ, অ্যান্ড অন অ্যাভারেজ প্রতিদিন ম্যাকডোনাল্ডসকে নিয়ে টিকটকে 1300 থেকে 1500 কন্টেন্ট পোস্ট হয়। আচ্ছা, আমরা কী করতেছি, টিকটক থেকে প্রতিটা ভিডিও কালেক্ট করতেছি। কালেক্ট করে এই ভিডিওগুলোকে হচ্ছে আমরা আমাদের এআই সিস্টেমে ফিট করতেছি। আমাদের এআই সিস্টেম হচ্ছে প্রত্যেকটা ভিডিও ফ্রেম বাই ফ্রেম দেখে, ভিডিওতে কী হচ্ছে, ভিডিওতে কী টাইপের ফেসিয়াল এক্সপ্রেশন আসছে, কী বলা হচ্ছে, এই সব কিছু মিলে প্রত্যেকটা ভিডিওর জন্য একটা সামারি জেনারেট করে। আচ্ছা, এরকম হচ্ছে আমার 1300 ভিডিওর সামারি রেডি হচ্ছে প্রতিদিন। এই সামারিগুলোকে হচ্ছে আমি আবার এআই অ্যানালিসিস করে জেনারেট করতেছি দ্য আলটিমেট রিপোর্ট, ডেইলি রিপোর্ট। তো আমি মানে ম্যাকেনজি যে কাজটা করতেছে কয়েক মাস ধরে, আমি কিন্তু ওই জিনিসটা করতেছি ওভারনাইট। অ্যান্ড আমি এটা কনফিডেন্টলি বলতে পারি আমি যে রিপোর্টটা জেনারেট করতেছি এটা মোর অ্যাকুরেট, কারণ সার্ভেতে অনেক ধরনের বায়াস থাকে। হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সি বায়াস থাকে, রেসপন্ডেন্ট বায়াস থাকে, নন রেসপন্ডেন্ট বায়াস থাকে, অ্যান্ড অনেক ধরনের বায়াস থাকে। তো ওই বায়াসটা কিন্তু আর কি যে একটা টিকটকে বার্গার নিয়ে কন্টেন্ট বানাইতেছে, মানে অর্গ্যানিক কন্টেন্ট, ওর ভিতরে কিন্তু কোনো বায়াস নাই, কিন্তু একদম ব্রুটালি অনেস্ট কথাবার্তা বলতেছে। ও যদি ভালো লাগে, খারাপ না লাগলে ইটস শিরি বার্গার। হ্যাঁ, ডিরেক্টলি বলতেছে। আমি কিন্তু একদম খুব অথেন্টিক ডেটা পাইতেছি। তো ফাইনালি এই প্রোডাক্টটা বানায় আর কি, লাইক আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট মার্কেট ফিটটা পাইছি। লাইক সো কারেন্টলি হচ্ছে উই পজিশন আওয়ারসেলফ অ্যাজ আ কনজিউমার ইনসাইট কোম্পানি, অ্যাজ আ এআই কনজিউমার ইনসাইট কোম্পানি, যদি আমি একটু ব্রডলি বলি। বাট তুমি ডিজাইনার থেকে এই চিফ অফ স্টাফের জার্নিটা যদি একটু শেয়ার করো। ডিজাইনার থেকে সো আমার স্টার্টিংটা হয়েছিল অ্যাজ আ প্রোডাক্ট ডিজাইনার, তারপর ওইখান থেকে সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার, তারপর লিড প্রোডাক্ট ডিজাইনার। যদিও ডিজাইন টিমটা কখনো অত বড় ছিল না, 3-4 জন ম্যাক্সিমাম। বেশিরভাগ টাইম আমি নিজেই কাজ করতে হয়েছে আর কি আমার। তো
তো ওইটা আর কি আমি বলতে পারি যে পুরো এন্টায়ার জেলফে যতগুলো প্রোডাক্ট হয়েছে ওটা আমার হাত ধরে আর কি ডিজাইন পার্টটা একটা শিপ হয়েছে। এখন একটা পর্যায় পর হইয়া একটা ডিজাইনার আসলে ফুল টাইম কাজ করার মতো কিছু থাকে না। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি প্রোডাক্টটা বানায় সুন্দর করে উইথ প্রপার ডিজাইন সিস্টেম আপনি ডেলিভার করছেন। আপনি যদি ডিজাইন সিস্টেম না থাকে তখন আপনার অনেক কাজ বেশি থাকে। আপনার যদি একটা প্রপার ডিজাইন সিস্টেম থাকে, সব কিছু আসলে এতটাই অপটিমাইজড যে আসলে 8 ঘন্টা কাজ করার মতো কাজ আসলে ডিজাইনারে থাকে না। হ্যাঁ, তো আমার আসলে ওরকম একটা সিচুয়েশন চলে আসছে যে আই এম আন্ডার দ্য ফুল টাইম এমপ্লয়মেন্ট, জেলফ আমাকে পে করতেছে ফুল টাইম স্যালারি, বাট আমার আসলে ডেইলি 2 ঘন্টাও কাজ করার মতো কিছু নেই। আচ্ছা, ওইদিকে হচ্ছে আমার সিও ইজ গোয়িং থ্রু আ লট। হ্যাঁ, সো আস্তে আস্তে করে আমি আসলে যেহেতু আমার ফাঁকা টাইম আছে, আমি ছোটো ছোটো জিনিস হেল্প করা স্টার্ট করছি। আচ্ছা ঠিক আছে, তোমার পিচ স্টেক বানানো লাগবে, আচ্ছা ঠিক আছে আমি তোমার পিচ স্টেকটা আমি বানাই দিচ্ছি। তোমার স্টোরি ডেভেলপমেন্টে একটু হেল্প লাগবে, আচ্ছা ঠিক আছে লেটস সিট টুগেদার, লাইক ড্রাফট স্টোরিজ টুগেদার। হ্যাঁ, ওইখান থেকে মানে সিও স্টার্টেড টু সি মি অ্যাজ সামন লাইক যে আসলে ওকে হেল্প করতে পারতেছে। অ্যান্ড ওইটার সাথে আর কি আপনার বান্ডেল আপ হয়েছে হচ্ছে আমার বিবিএ ডিগ্রি। হ্যাঁ, যেহেতু আর কি আমি এই টাইপের জিনিসপত্র নিয়েই পড়াশোনা করতেছি, হাউ টু রান আ কোম্পানি, হাউ টু রান আ টিম, কীভাবে জিনিসপত্র ম্যানেজ করতে হচ্ছে, কীভাবে পিচ করতে হচ্ছে। তো আমার ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর কি এখানে হেল্প করছে বেশ ভালো করে, যখন আমি আমার সিওর সাথে আর কি ক্লোজলি কাজ করা স্টার্ট করছি। তো একটা সময় গিয়ে দেখা গেছে যে আমার আসলে ওকে হেল্প করতে গিয়ে আমার এত কাজ করা লাগতেছে যে আমার আসলে 8 ঘন্টা হচ্ছে না, আমি 10 ঘন্টা 12 ঘন্টাও সময় দিচ্ছি ডেইলি। আচ্ছা, তারপর আমি হচ্ছে ব্যাকফুট নিয়ে স্টার্ট করছি, লাইক পেপ দিস আর নট মাই রেসপন্সিবিলিটিস। এখানে আসলে এগুলো আমার জব ডেসক্রিপশনে ছিল না, আমি হেল্প করতেছিলাম ফ্রম লাইক নিজের জায়গা থেকে। সো আই থিঙ্ক আল টেক এ স্টেপ ব্যাক ফ্রম অল দিস, ইউ নিড টু হায়ার আ নিউ পারসন। অ্যান্ড তখন আর কি আমাকে বলছে যে লাইক হোয়াই ডোন্ট ইউ বি মাই নিউ পারসন, লাইক বি মাই চিফ অফ স্টাফ। তখন আমি খুবই একটু অবাক হয়েছি জিনিসটাতে, যে আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস। আর অ্যাট দ্য সেম টাইম আমি তখন ওই রোলটা চাইও নাই, কারণ ওই পয়েন্টটাতে আমি চাচ্ছিলাম লাইফের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুঁজতে। যে ওই যে বললাম না 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে যাচ্ছে, অ্যান্ড আই ওয়াজ ভেরি স্ট্রেসড যে আমার সারাদিন কাজ করা লাগতেছে। ওইখান থেকে আমি তো ওকে বলছি যে না, আমি আসলে এই রোলটা নিতে চাচ্ছি না, কারণ আমি যে ব্যালেন্সটা খুঁজতেছি এই ব্যালেন্সটা আমি আসলে পাবো না। তারপরে ও আর কি আমাকে বুঝাইছে, তুমি যে ব্যালেন্সটা খুঁজতেছো এই ব্যালেন্সটা আমার মানুষজন খুঁজে হচ্ছে 10 years ডাউন দ্য লাইন, তুমি যখন 35 হবা তখন তুমি আর কি এই ব্যালেন্সটা খুঁজবা। আর এর আগে ইউ হ্যাভ টু হাসল অ্যান্ড ইউ হ্যাভ টু টেক অন এভরি অপরচুনিটি দ্যাট প্রোভাইডস উইথ লার্নিং অপরচুনিটি। আমার কাছে পুরো রোলটা একটা হিউজ লার্নিং অপরচুনিটি ছিল। আমি ওর কাছ থেকে এত কিছু শিখছি, আসলে এটা বলার মতো না। অ্যান্ড হি গট মি কনভিন্সড আসলে যে মানে আমি যদি এই অপরচুনিটিগুলো নেই, আমার আসলে 35 বছর পরে, মানে আমার যখন বয়স 35 হয়ে যাবে, আমার আসলে তখন ব্যালেন্সও খোঁজার দরকার নেই, আমি রিটায়ার করতে পারবো। ওরকম একটা কনভারসেশন ছিল আমাদের মধ্যে। তো আচ্ছা ঠিক আছে, লাইক আই এম অলওয়েজ আপ ফর আ চ্যালেঞ্জ। ওই যে চ্যালেঞ্জটা নিছি, এরপর থেকে আমার প্রতিটা দিন হচ্ছে ওরকম 10 ঘন্টা 12 ঘন্টা, লাইক এত এক্সট্রিমলি স্ট্রেসফুল যায়, বাট এন্ড অফ দ্য ডে আই এম এক্সট্রিমলি গ্রেটফুল যে আমি আসলে ওই স্টেপটা নিয়েছিলাম। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ থিংস, দ্য অ্যামাউন্ট অফ knowledge I have gathered just ওর সাথে কাজ করে করে, লাইক অ্যাজ দ্য চিফ অফ স্টাফ ফর লাস্ট 2.5 years, ইটস ইনসেন ভাইয়া। আমি আসলে বলে বুঝিতে পারবো না আপনাকে। ওর ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দিই আমি আপনাকে, যে ও হচ্ছে ম্যাকেনজিতে 10 বছর কাজ করছে। আচ্ছা, আর ম্যাকেনজি তো জানেন লাইক বিং ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট কনসালটেন্সি ফার্ম হতে, হি নোজ আসলে জিনিসপত্র কীভাবে অপটিমাইজ করতে হয়, হ্যাঁ, কীভাবে একটা টিম চালাইতে হয়, কীভাবে একটা মানুষের থেকে আপনার বেস্ট আউটপুটটা বের করে আনতে হয়। তো এই প্রতিটা জিনিস আসলে আমি হ্যান্ডস অন শিখছি ওর কাছ থেকে। বাট তুমি তো হচ্ছে করবা আর কি বলে এটাকে, এখন তো মোরলেস অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে চলে আসছো, তাহলে এই ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আবার কি তুমি ডিজাইনে ব্যাক করতে চাও, নাকি তুমি আসলে কি চাও? খুবই ঠিকই কোশ্চেন, ভালো একটা কোশ্চেন, ঠিকই না আসলে। সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে স্টোরিটা ছিল
রাইট যে কেন আসলে বিবিএ পড়ে ডিজাইন ইঞ্জিনিয়ারিং আবার আসলাম, ওইটা তো অ্যান্সার করা হয় নাই। সেটা আসছে ভাইয়া ওই যে মেকার মেন্টালিটি থেকেই, যে আমার আসলে জিনিসপত্র বানাইতে ভালো লাগে অ্যান্ড ডিজাইনিং করে হালকা পাতলা ডেভেলপমেন্ট শিখে বিবিতে আসাটা ওই জিনিসটাই ছিল, যে যাতে আমি একটা জিনিস পুরোপুরি প্রপারলি বানাইতে পারি আর ওইটার সাথে সাথে শিপ করতে পারি, হ্যাঁ এক্সিকিউট করতে পারি। তো ডিজাইন ইঞ্জিনিয়ারিং হার্ভার্ডের ওইটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ ইট। আচ্ছা, এখন আমি আপনাকে একটু বোঝানোর ট্রাই করি যে আসলে ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে কী হচ্ছে। ভাইয়া তো হ্যাকাথন সম্পর্কে আইডিয়া আছে, রাইট? হ্যাকাথনে কি হচ্ছে যে আপনাকে একটা প্রবলেম দিচ্ছে, আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, আপনার একটা টিম থাকে, টিমটা একটু ডাইনামিক থাকে, যে এখানে একজন ডিজাইনার আছে, একজন ডেভেলপার আছে, প্রবলেম একজন বিজনেস পারসন আছে। সো হার্ভার্ডের মাস্টার ইন ডিজাইন ইঞ্জিনিয়ারিং এক্স্যাক্টলি দ্যাট, জাস্ট আপনার হ্যাকাথনটা হচ্ছে 2 বছর ধরে। আচ্ছা, হ্যাঁ। তো এখানে আপনি কোনো স্মল প্রবলেম সলভ করতেছেন না, আপনি হচ্ছে সোসাইটাল গ্র্যান্ড চ্যালেঞ্জেস হচ্ছে সলভ করার ট্রাই করতেছেন। এখানে 4টা সেমিস্টারে আপনাকে হচ্ছে 4টা প্রজেক্ট করতে হবে, মানে 4টা প্রজেক্টের 4টা হ্যাকাথনের মতো করে চিন্তা করতে হয়। ফার্স্টে 3টা হচ্ছে টিম বেসড, লাস্টের যে প্রজেক্টটা থাকে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। অ্যান্ড ওইখানে যাদেরকে কী বলে অ্যাডমিশন দেয়া হয়েছে আর কি, যাদেরকে নেওয়া হয় কোহোর্টটাই আর কি এরকম করে সেট আপ করা, যে এখানে ইঞ্জিনিয়ার্স থাকতেছে, এখানে ডিজাইনার্স থাকতেছে, এখানে পলিসি মেকার্স থাকতেছে, এখানে ফিলোসফার্স থাকতেছে। খুবই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে মানুষজন আসে এবং এদের সামনে আর কি হচ্ছে চ্যালেঞ্জেস হচ্ছে প্রেজেন্ট করা হয়, যে দিজ আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ আর গোয়িং টু সলভ এই ক্লাসরুমের ভিতর থেকে। অ্যান্ড এই চ্যালেঞ্জগুলো সলভ করার জন্য আপনার যে থিওরিটিক্যাল নলেজ লাগবে, যে প্র্যাকটিক্যাল নলেজগুলো লাগবে, সেইটা হচ্ছে ওরা ক্লাসরুম সিটিংই প্রোভাইড করতেছে। সো চিন্তা করেন একটা হ্যাকাথন, বাট 2 বছর ধরে, মানে হ্যাকাথনটা সলভ করার জন্য আপনার যত নলেজ দরকার, যা দরকার, ওরা ওইটাও প্রোভাইড করতেছে। তো এইটা আসলে ওই যে ওইখান থেকে আসতেছে যে আই ওয়ান্ট টু সলভ প্রবলেমস, আমার জিনিসপত্র বানাইতে ভালো লাগে। সো সলিউশনস মানে ওয়ার্ল্ডের বিগেস্ট প্রবলেমসের সলিউশনগুলা, ওই জিনিসগুলো সলভ করার যে চিন্তাভাবনা, ওইখান থেকে আসলে আমার এই মেজরটা পিক করা, যে I want to build products, companies or systems, আচ্ছা, যেটা আসলে will create large scale impact. এতদিন পর্যন্ত ঠিক আছে মোবাইল অ্যাপ বানাইছি, তার মানে তুমি হ্যান্ডস অন আসলে ডিজাইনিং এর দিকে মনে হয় না যাবা, রেদার হচ্ছে এন্টারপ্রেনারশিপ ওই জায়গাটাতে। এক্স্যাক্টলি। আমার কাছে ওভারঅল জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, এবং জিনিসের মধ্যে অনেকগুলো জায়গাতে আমি কথা বলার চেষ্টা করছি, আবার একটু ধোঁয়াশা আছে কিছু জায়গাতে। আমার কাছে মনে হইতেছিল যে একটু ফিলোসফিক্যাল বিষয় আছে, যে মানে এটা আমার আসলে খুব ইনার কিউরিয়াসিটি কাজ করে আর কি। মানে আমার আল্লাহর রহমতে যেটা হয় কি, যে প্রচুর ওই স্টুডেন্ট বা ওই টাইপের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, তো কথাবার্তা হয়, তো সো ওরা যখন অনেক কোশ্চেন করে, আমি আসলে ধরো মানে আমি তোমাকে জাস্ট একটা প্রবলেম দিলাম আর কি, ধরো এই প্রবলেমটা নিয়ে তুমি চিন্তা করে দেখতে পারো, যে ইন্টারনেট আছে, মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে, এভরিথিং ইজ দেয়ার, এবং সে জানে যে কোন জিনিসটা করলে রিজনেবলি ভালো হবে তার জন্য, তার লাইফের জন্য, তার ক্যারিয়ারের জন্য, তার ফ্যামিলির জন্য। সবার ফ্যামিলি ধরো ওইরকম প্রিভিলেজ থাকে না। যেমন আমি সবসময় বলতে চাই যে আমার ফ্যামিলি আসলে তোমার ফ্যামিলির মতো অতটা স্টেবল না, বাট অ্যাটলিস্ট রিজনেবল জায়গাতে স্টেবল। বাট ইন দ্যাট সার্কামস্টেন্সেস আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে আমার বাবা মা এবং আমার ছোটো ভাই এবং আমার বউ বা আমার শ্বশুরবাড়ির লোকজন, দে আর লাইক সুপার কোঅপারেটিভ, এবং আমি যা করি প্রত্যেকটা জায়গাতে সাপোর্ট করে। কারণ ওই মেন্টাল পিস বা ওই জায়গাটা না থাকলে আসলে কাজ করা, বা আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এটা সেটা বিভিন্ন জিনিসপত্র করি। এখন অলমোস্ট মাসের একটা লম্বা সময় ঢাকার বাইরে থাকতে হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেটা বাসায় অনেক প্যারা খায়, বাসার মানুষ অনেক স্যাক্রিফাইস করে। সো সব মিলে আমার কাছে মনে হয় যে এটা তো প্রিভিলেজ ছাড়া করা সম্ভব না। আবার অনেকের কাছে প্রিভিলেজগুলো হয়তো বা আছে এবং জিনিসপত্র আছে। যেমন আমি গতকালকে মেট্রো রেলে আসতেছিলাম, একজন বলতেছিল যে এই পড়াশোনা ভালো লাগতেছে না, জাস্ট কোনো মতে পার হইতে পারলে বাঁচি, কী করবো, মানে শিখতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কি মানে এই যে একটা বিষয়, মানে ইউ হ্যাভ এভরিথিং। মানে ধরো একটা সময় মানুষজন কমপ্লেন করতো যে আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, এই জন্য আমি পড়াশোনা করতে পারি না। তুমি গল্প শুনছো না যে ইলেকট্রিসিটি নাই এই জন্য পড়তে পারি না, এটা ভালো স্কুল ছিল না আমার এলাকায় এই জন্য আমি পড়তে পারি না। বাট হোয়াট ইজ এক্সকিউজ নাও? তুমি একটা গ্রামের ভিতরে থেকে উই হ্যাভ দ্য বেস্ট ইন্টারনেট। এটা নিয়ে আমি আর আমার সিইও কালকে কথা বলতেছিলাম। হ্যাঁ বলো না, এটা তাহলে শেষে তুমি এটা একটু বলো প্লিজ। যে
ইকুইটেবল অপরচুনিটি, হ্যাঁ, যে আমাদের সব জায়গাতে এনশিওর করা পসিবল হয় না, বাট অ্যাটলিস্ট আমাদের কান্ট্রিতে আই বিলিভ যে টু সাম এক্সটেন্ট ইকুইটেবল অপরচুনিটি আছে। এখন ইকুইটেবল অপরচুনিটি বলতে কি বোঝায়? হ্যাঁ, বাংলা যদি একটু বলো। হ্যাঁ, যে ধরেন মানে অপরচুনিটি যখন মানে আনইভেনলি ডিস্ট্রিবিউটেড, ধরেন একটা বাচ্চা যে ঢাকাতে বড় হয়েছে, একটা ওয়েলদি ফ্যামিলিতে বড় হয়েছে, ওর জন্য একটা টপ টিয়ার ইউনিভার্সিটিতে যাওয়া বাংলাদেশ থেকে ইউএসএ একটা টপ টিয়ার ইউনিভার্সিটিতে যাওয়া ওর জন্য ইজিয়ার, কারণ ওর অ্যাক্সেস আছে, ক্যাপিটাল অ্যাক্সেস আছে, ওর ভালো টাকা পয়সা আছে, বা কোচিং করার জন্য আছে, অনেক 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 রিসোর্সেস আছে ওর। আবার ধরেন যে খুবই গ্রামে একটা জায়গায় বড় হয়েছে, ওইখানে ধরেন ইন্টারনেট নাই, ওর হচ্ছে খেতে খামারে কাজ করা লাগতেছে ফ্যামিলির জন্য, ওর জন্য কিন্তু ওরকম বাইরে একটা বড় ইউনিভার্সিটিতে পড়ালেখা করা অনেক দূরের একটা কথা। সো এটা কিন্তু যে অপরচুনিটির যে ব্যাপারটা, এটা কিন্তু ধরেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না, রাইট? এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এখন আপনি ওভারঅল ডেভেলপমেন্টটা চিন্তা করেন যে মানে অফকোর্স একদম ইভেনলি ডিস্ট্রিবিউটেড তো অফকোর্স না, বাট তাও ধরেন যাদের কাছে অপরচুনিটিগুলো আছে তারা কিন্তু জিনিসটাকে কতখানি কাজে লাগাচ্ছে। সো আমার সিরিয়াস ডিসকাশনটা এরকম ছিল যে ইকুইটেবল অপরচুনিটি ইজ সামথিং উই শুড ওয়ার্ক ফর, মানে আমরা আমাদের জায়গা থেকে ওই জিনিসটা এনশিওর করা যাতে অপরচুনিটিগুলো সবার কাছে যায়। হ্যাঁ, এটা গভর্নমেন্টের জায়গা থেকেও চেষ্টা করা যে যাতে সবাই যাতে একটা ইকুইটেবল অপরচুনিটি পায়, রাইট? কিন্তু ওই অপরচুনিটিটা কে গ্রাস্প করবে, কে গ্রাস্প করবে না, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, হ্যাঁ। সো ওইখানে কমপ্লিটলি পার্সোনাল উইলিংনেসের উপরে ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, ওই জায়গাটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আপনার পার্সোনাল মোটিভেশন। ওইটাই আসলে আসল খেলা। হ্যাঁ, এখন আপনি পুরা গোটা একটা এন্টায়ার জেনারেশনকে কীভাবে মোটিভেশন করবেন, ওটা আসলে ইজ আ ভেরি বিগ টপিক, যে কীভাবে এদেরকে টিকটক থেকে বের করে এনে সারাদিন স্ক্রল করা থেকে বের করে এনে অ্যাকচুয়ালি ইউ মেক দেম ডু দ্য ওয়ার্ক। এটা আসলে এবং এই ওয়ার্ক মানে কিন্তু আমি এক্সপেক্ট করি না যে কেউ at the age of 25 he or she will be chief of staff of a multi-million-dollar company. মানে it just be very general, মানে জেনারেল মিনস হচ্ছে ভাই আমার একটা চাকরি বাকরি করা দরকার, আমি নর্মাল একটা চাকরি বাকরি করি এবং আমার ফ্যামিলি আমার থেকে সাপোর্ট পাইতেছে। মানে আমি এটা চাইতেছি না যে তুমি মানে বিশাল বড় হয়ে যাও, 2টা ল্যাম্বরগিনি, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র থাকে। মানে ওভারঅল আসলে হয় কি যে সে পুরো ফ্যামিলির জন্য বার্ডেন, পুরো দেশের জন্য বার্ডেন, কারণ দেশের যখন জিডিপি ক্যালকুলেট হয় তখন কিন্তু ওই পার্সেন্টটা বার্ডেন হিসেবে ক্যালকুলেট হয়। হ্যাঁ, সো এটা কিন্তু আসলে খুবই মানে উই আর সো ইউজড টু ব্লেমিং দ্য সিস্টেম। হ্যাঁ, সব কিছুর জন্য সিস্টেমকে ব্লেম করতেছি, সব কিছুর জন্য এনভায়রনমেন্টকে ব্লেম করতেছি, রাইট? বাট আমি কিন্তু ওই জিনিসটা ফার্স্টে বলছি যে যে জিনিসগুলো তোমার কন্ট্রোলে নাই সেটার দিকে না তাকায় যে জিনিসটা তোমার কন্ট্রোলে আছে, যে জিনিসটা তোমার সেটা যদি অনেক ভালো করা যায়, মানে সেটা অনেক ভালো করতে থাকলে যেটাতে কন্ট্রোল নাই সেটা অনেক সময় ম্যানেজে চলে আসে। হ্যাঁ, মানে ধরো তুমি ইলন মাস্কের কথা যদি কনসিডারেশনে নিয়ে আসো, যে সে কিন্তু ব্যবসায়ী, ব্যবসা করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, নাও হি কন্ট্রোলস দ্য ওভারঅল ওয়ার্ল্ড। আচ্ছা, মানে যেটাতে শুরুতে কিন্তু তার কন্ট্রোল ছিল না। তোমাকে মনে হয় যে ওই সে হইতেছে ইউএসএ প্রেসিডেন্টের অফিস রুমে যাওয়ার অ্যাক্সেস তার আগে ছিল? অফকোর্স, মানে ওইটা তো তার অফকোর্স কন্ট্রোলে ছিল না, মানে ওরও কিন্তু অনেক প্রিভিলেজ ছিল না। আই এম প্রিটি শিওর লাইক না, অবশ্যই অবশ্যই সবার প্রিভিলেজ ছিল, বাট এখন যেই সিচুয়েশন বা যেই পাওয়ার এসে গেছে, এটা সে কিন্তু মানে আমার কাছে মনে হয় যে তার যেগুলো কন্ট্রোলে ছিল না সেগুলো নিয়ে অত মাথা ব্যথা না করে যা তার কন্ট্রোলে ছিল সেটা এত ভালো করার চেষ্টা করছে, এখন বাকি জিনিসপত্রগুলো কম বেশি তার কন্ট্রোলে কিন্তু চলে আসছে। এবং নট নেসেসারিলি শুধুমাত্র তোমার ইলন মাস্ক, বাংলাদেশের কনটেক্সটেও দেয়ার আর সার্টেন বিজনেসম্যান যারা খুবই হাই লেভেলে বাংলাদেশের ইনফ্লুয়েন্সিয়াল জায়গাতে কাজ করে, তারা পলিসি মেকিংয়ে কাজ করে। আমরা অনেকে অনেক সময় তাদের নামও জানি না, বাট বিহাইন্ড দ্য সিন মানে তাদের কন্ট্রিবিউশন আছে। তার মানে ক্ষেত্র বিশেষে আমি কিন্তু এমন একটা জায়গায় চলে যাওয়ার সুযোগ আমার হয়, যদি আমার কাজটা আমি ঠিকঠাক মতো করে ফেলতে পারি, হয়তো বা আস্তে 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 আমার লেভেলটা বা আমার ক্যালিবারটা ওই জায়গায় চলে যাবে। আল্লাহ চাইলে আমিও ওই সিস্টেম চেঞ্জ করার জায়গাটাতে হয়তো বা ঢুকে যেতে পারি, চলে যেতে পারি। মানে কমপ্লিকেটেড আর কি। আচ্ছা, সো এই ওভারঅল তুমি ক্লাস 7 থেকে শুরু করে আজকে পর্যন্ত এই পুরো জার্নিটাতে কত বছর হয়েছে? 8-10 বছর তো হয়েছে, আরও বেশি হোক তো। ক্লাস 7, 8, 9, 10 4 বছর,
হ্যাঁ 10 বছর। 10 বছর। সো এই 10 বছরের জার্নিতে 3টা লার্নিং যদি তুমি শেয়ার করতে চাও তাহলে সেই 3টা লার্নিং কি হবে? 3টা লার্নিং কি হবে? ক্যারিয়ার রিলেটেড অবশ্যই, ক্যারিয়ার আর লাইফও হতে পারে, সমস্যা। ফার্স্ট লার্নিংটা হবে, একটু চিন্তা করতে হবে আসলে। আচ্ছা, ফার্স্ট লার্নিংটা হবে, ফার্স্টটা আমি একদম রাইট অফ দ্য ব্যাট বলতে পারবো, যে নিজের প্রিভিলেজগুলো আইডেন্টিফাই করতে পারা। আচ্ছা, ওই যে বললাম সবারই কোনো না কোনো জায়গায় প্রিভিলেজ থাকে। এটা কি আইডেন্টিফাই করার কি কোনো ওয়ে আছে? মানে চিন্তা করা আসলে আমার লাইফের কোন জিনিসগুলো ভালো, আমার লাইফের কোন জিনিসগুলো খারাপ। মানে ধরো আমি কিন্তু ধরেন মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার ফ্যামিলি কিন্তু খুব বেশি টাকা পয়সা নেই। হ্যাঁ, কিন্তু সো টাকা পয়সা ইজ নেভার মাই প্রিভিলেজ। আসলে টাকা পয়সাটা আমার প্রিভিলেজ না, ছিল না। যে আমার ফ্যামিলির ওয়েলথ ইটস নট আ প্রিভিলেজ আমার জন্য। আমার জন্য প্রিভিলেজ কি? আমার ফ্যামিলির সাপোর্ট। আমার বড় ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য যা যা করা দরকার সে সেটা করতে রাজি আছে। আমার প্যারেন্টস অত্যন্ত সাপোর্টিভ। এই যে সাপোর্টিং সিবলিং আর সাপোর্টিভ প্যারেন্টস, এটা কিন্তু আমার জন্য একটা প্রিভিলেজ। রাইট। হ্যাঁ, এটা কবে বুঝছো? এই 10 বছরের ভিতরে? এই 10 বছরের ভিতরে বুঝছি, রিয়েলাইজেশন হয়েছে। হ্যাঁ, তো আমি কিন্তু এই প্রিভিলেজটাকে আমার কাজে লাগাইছি। যে প্রথমত আমার আব্বু একজন ডক্টর, আমার বড় ভাই ডক্টর হয়েছে। তো সম্ভবত আমার মানে বাই ডেফিনেশন আর কি আমার উপর ওই প্রেশারটা ছিল যে তোমাকে ডাক্তার হইতে হবে, আমাকে ডক্টর হইতে হবে। আর আমার কাজিন অনেক ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, লাইক ডক্টরস ইঞ্জিনিয়ার বাইরে আসলে খুব বেশি মানুষজন নাই এখানে। সো আমার ভিতর ওই জিনিসটা ছিল যে আদার মেডিকেলে যেতে হবে অথবা বুয়েটে যেতে হবে। কিন্তু আমি কিন্তু এটাকে আমার ফ্যামিলির সামনে প্রেজেন্ট করতে পারছি যে আমি আসলে মেডিকেলেও যেতে চাই না, আমি আসলে বুয়েটেও যেতে চাই না, আমি বিবিএ পড়তে চাই। অ্যান্ড দে আর ভেরি ওপেন টু ইট। আপনার কিন্তু সব প্যারেন্টস এরকম ওপেন হবে না। রাইট। হ্যাঁ, তো এই যে প্রিভিলেজটা আমি আইডেন্টিফাই করতে পারছি যে লাইক এরা আমার সাপোর্টে আছে, ইটস আ প্রিভিলেজ। তো এই জিনিসটাকে কাজে লাগায় হচ্ছে আমি আমার জিনিসপত্র চুজ করতে পারবো। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট লার্নিং, যে আইডেন্টিফাই ইউর প্রিভিলেজ অ্যান্ড ওই প্রিভিলেজগুলোকে কাজে লাগানো। এটা ভালো পয়েন্ট বলছো আর কি, সাপোর্টিং প্যারেন্টস, এবং এটা আসলেই অনেক বড় প্রিভিলেজ। প্রিভিলেজ বুঝতে হইলেও আসলে একটু লাগে আর কি, মাথা লাগে, বুঝছো? কারণ আমরা ওই যে একটা বাংলায় কথা আছে, চোখ থাকিতে অন্ধ। তো বিষয় হতেছে, ধরো যে পার্সনটা রাজশাহীতে আছে বা চাঁপাইনবাবগঞ্জ আছে বা যার একটা আম বাগান আছে, সে হয়তো বুঝতে পারতেছে না, বাট আম বাগানটা তার জন্য প্রিভিলেজ হিসেবে কাজ করতে পারে যদি সে ব্যবসাটা শুরু করে দিতে পারে। এবং সে যদি না করতে পারে, সে যদি প্রোঅ্যাক্টিভলি একটা পার্সনকে খুঁজে বের করতে পারে যে ব্যবসাটা চালাইতে পারবে, আমরা নেটওয়ার্কটা এখানে তার প্রিভিলেজ। মানে মোরালেস আমরা সবসময় চিন্তা করি কি যে আমাকেই করতে হবে হয়তো বা, বাট আমি ওভার দ্য টাইম যেটা দেখছি, মানে তুমি যদি ব্যবসা করতে চাও, মানে এটা ব্যবসাটা হাতে কলমের না, ব্যবসাটা হচ্ছে মাথার। সো হাতে কলমে তোমার টিম কাজ করবে, বাট তুমি যদি মাথাটা দিয়ে ওইভাবে পাজেলগুলোকে মিলে একটা জায়গায় নিয়ে আসতে পারো, এটাই হইতেছে ব্যবসা। তুমি কিছু মানুষকে এক জায়গায় করলা এবং পাজেলটাকে সলভ করার জন্য রাইট পিপলকে রাইট জায়গাতে বসাই দিলা, এবং সে কিন্তু কাজ করতে থাকলো। সো তখনই কিন্তু ব্যবসাটা হয়ে যায়। সো মেজরিটি, ধরো আমার যতটুকু জানা আছে, মেজরিটি গার্মেন্টসের মালিক আই বিলিভ যে তারা জামা কাপড় কখনো সেলাই করে নেয় আর কি, মেবি, আই এম নট শিওর আর কি, হয়তো মানে এটা আমার জাস্ট কারণ বড় বড় গার্মেন্টসে যারা করে তারা, আমার মনে হয় না যে কখনো তারা জামা কাপড় সেলাই করছে বা এরকম, বাট দে নো দ্য বিজনেস, যে কীভাবে আমার কোন পার্সনটাকে কোথায় ডটগুলো কানেক্ট করে আমি এরকম একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি চালাইতে পারি আর সামথিং। এবং এটা ক্ষেত্র বিশেষে কাজ করে, আবার অনেক ক্ষেত্রে কাজ করে না। যেমন আমি অ্যাটলিস্ট টেকনোলজি ফিল্ডে যে জিনিসটা দেখছি, যে ধরো এখানে অবশ্যই ডোমেন নলেজের কিছুটা প্রয়োজনীয়তা আছে। ধরো তুমি একটা সফটওয়্যার কোম্পানি খুলতে চাও, বাট তুমি প্রোগ্রামিং সম্পর্কে অত ভালো ধারণা নেই, বা তুমি এটা ফিলও করতে পারো না। মানে এটা ফিলিংয়ের বিষয় আছে, মানে তুমি যদি ডিপলি একটা জিনিস ফিল করতে না পারো, সেটাতে যদি ব্যবসা করতে চাও, there is a high chance যে it will fail or it will collapse, right? মানে at the simplest form, মানে তোমার কাছে মনে হতে পারে যে একটা মুদি দোকান খুবই প্রফিটেবল, সো লেটস জাম্প ইনটু ইট। সো ওইটা there is a high chance যেটা ফেল করবে, কারণ তুমি মুদি দোকানটা হয়তো বা মানে এইটার যেই ওভারঅল ইকোসিস্টেম বা যেটা এইটার ভিতরে ডিপলি রুটেড না আর কি। আদারওয়াইজ ওই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপটা যদি থেকে যায়, তখন লং টার্মে আগানো অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট হয় আর কি। সো প্রিভিলেজ বুঝতে পারাটা আমার কাছে মনে হয় যে
খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমি আরেকটা অ্যানালজি অনেক সময় বলি, সেটা হচ্ছে আপনার কুশনটা আপনাকে চিনতে হবে। আচ্ছা, এটার মানেটা হচ্ছে আপনার মার্ক জাকারবার্গ হার্ভার্ডের কমেন্সমেন্ট স্পিচে এটা বলছিল যে ও যে সাকসেসফুলি ফেসবুক দাঁড় করতে পারছে এইটার পিছনে অনেক বড় একটা কারণ হচ্ছে ওর প্যারেন্টস। আমি যে জিনিসটা বলি আর কি, যে ওর প্যারেন্টস ছিল ওর জন্য কুশন আর কি। মানে ও যদি ফেলও করতো, হি কুড স্টার্ট অ্যাগেইন। রাইট। হ্যাঁ, কিন্তু একটা রিস্ক নিচ্ছে, হ্যাঁ। বাট এটা একটা ক্যালকুলেটেড রিস্ক। যে ওই রিস্কটা থেকে যদি একদম কমপ্লিটলি ফেল করে, মানে ইটস নট এন্ড ফর হিম, হি ক্যান অলওয়েজ স্টার্ট অ্যাগেইন। সেম জিনিসটাই হচ্ছে আমি সবসময় মানুষকে বলি, আমি যখন আর কি আমি টুকটাক আমার জুনিয়রদের সাথে ক্যারিয়ার কনসাল্টিং করি, যে ইউ আর ডেফিনেটলি গোয়িং টু টেক এ রিস্ক, বাট ওই রিস্কটা সবসময় ক্যালকুলেটেড হইতে হবে। হ্যাঁ, আমার জন্য ক্যালকুলেটেড রিস্ক ছিল, আমি একটা কমপ্লিটলি আমার একটা প্রোগ্রামে যাইতেছি যেটা আসলে আমার ফ্যামিলির সাথে অ্যালাইন না, যে যেমন ডক্টর। আমি যদি ডক্টর হইতাম ইটস লাইক আমার জন্য সব থেকে সেফ। আমি যদি প্রাইভেট মেডিকেলও পড়তাম, আমার জন্য কিন্তু ক্যারিয়ার সেট করা। হ্যাঁ, যে আমার ভাইয়া ডক্টর, আমার আব্বু ডক্টর, আমার আঙ্কেলস কাজিন সবাই ডক্টর। সো আমার এখানে আসলে কোনো চিন্তাই করতে হবে না, ওরা আমাকে স্পুন ফিট করতে পারবে। কিন্তু বিবিএ পড়লাম, এটা পরে যদি আমি ফেইলও হই, আমি যদি আমার নিজের স্টার্ট আপ দাঁড়া করতে গিয়ে অথবা কী বলে ডিজাইন ফিল্ডে ক্যারিয়ার দাঁড়া যদি ফেইলও হই, আমার কিন্তু আমার ফ্যামিলির ব্যাকনেসটা আছে, আমার কিন্তু আমাকে প্যারেন্টস আবার সাপোর্ট দিবে। সে যে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যেটা। সো এইটাই যে নিজের প্রিভিলেজটা, নিজের কৌশলটাকে আইডেন্টিফাই করতে পারা। যেমন ভাইয়া যেটা বলেন আমবাগান, হ্যাঁ ঠিক আছে, ধরেন আমি অন্যদিকে ব্যবসা করতে গেলাম, আপনার আমবাগান কিন্তু আপনার কুশন, রাইট না? আপনি সব কিছু করে ফেল করেন, আপনার কিন্তু একটা আমবাগান আছে, আপনি আম বিক্রি করতে পারতেছেন। সো আপনি ওইটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতে পারেন, ওইটাকে কুশন বানাইতে পারেন, কিন্তু ওই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার লাইফে ভালো কী কী আছে। হ্যাঁ, আর খারাপ জিনিসগুলো তো অফকোর্স ওইটাও ভেরিয়েবল, যে আসলে আমার কী কী জিনিস আমার কন্ট্রোল নাই। সো যে জিনিসগুলোতে আপনার কন্ট্রোল নাই সেই জিনিসগুলো আসলে নিয়ে মাথা ঘামানোর খুব বেশি আর কি, ডোন্ট স্ট্রেস ওভার ইট। যেটা আপনার কন্ট্রোল আছে, যে যেগুলো আপনার লাইফে ভালো যাচ্ছে, প্রিভিলেজগুলো যাচ্ছে, ওই প্রিভিলেজগুলোকে লেভারেজ করতে পারা, ওইটা লেভারেজ করে কিছু একটা করা। সো আর্নিং নাম্বার 2, মানে সরি লার্নিং নাম্বার 2 সেটা হচ্ছে লার্নিং এই আর্নিং কি জানি একটা প্রোগ্রাম ছিল এরকম। রাইট। লার্নিং এটা হচ্ছে মোর অ্যাবাউট চুজিং ইউনিভার্সিটি আর কি, আচ্ছা, অথবা চুজিং প্রোগ্রাম। আমি আসলে কোথায় পড়াশোনা করতে চাই, কী নিয়ে পড়াশোনা করতে চাই। সো আমি আই থিঙ্ক নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেল ছিল। আচ্ছা, আর্টিকেলটার টাইটেলটা এরকম ছিল যে দ্য বেস্ট কলেজ ইজ দ্য কলেজ হোয়ার ইউ ডু নট ফিট। আচ্ছা। হ্যাঁ, সো আমার জন্য ওই ইউনিভার্সিটিটাই বেস্ট যে ইউনিভার্সিটিতে আমি প্রপারলি বিলং করি না বা আমি প্রপারলি ফিট করি না। সো আইবি ওয়াজ এক্স্যাক্টলি দ্যাট ফর মি। আচ্ছা, আইবিতে প্রথম দিন যখন আমি ক্লাসরুমে বসছি ভাইয়া, হ্যাঁ, আমাকে নিজেকে ইম্পোস্টার মনে হতো। আমার কাছে মনে হতো যে আচ্ছা আমি এখানে বিলং করি না। কেন? ওখানে মানুষজন এত স্মার্ট এই কারণে? না, স্মার্টনেস নিয়ে আসলে আমার ওইরকম কখনো ইনসিকিউরিটি কখনোই ছিল না। আমি আই এম সারাউন্ডেড বাই স্মার্ট পিপল সবসময়। আমার কাজিনরা স্মার্ট, আমার ফ্যামিলি মানুষজন অনেক স্মার্ট। ওখানে অফকোর্স আমার ক্লাসমেটও অনেক স্মার্ট ছিল, কিন্তু আমার কাছে মনে হতো যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং স্কুলে বিলং করি। আচ্ছা, হ্যাঁ, বা বুয়েট উড বি আ বেটার ফিট ফর মি। আমি ওখানে হচ্ছে ওই জিনিসটা খুব বেশি এনজয় করতাম। কি বলে টেকনিক্যালিটিস নিয়ে কাজ করা, সবসময় লজিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করা, নাম্বারস নিয়ে কাজ করা, ওই জিনিসগুলো আমার ভালো লাগতো। কিন্তু আইবিএতে আসলে ওরকম না। আইবিএতে হচ্ছে সবাই অনেক রিল্যাক্সড, ওরা হচ্ছে অনেক সাবজেক্টিভ জিনিস নিয়ে চিন্তা করতেছে, ওরা ডিবেট করতেছে, খুব ভালো ভালো জিনিস। হ্যাঁ, সব কিছু অনেক অনেক পার্সপেক্টিভস এখানে। কিন্তু ইঞ্জিনিয়ারিং স্কুলে কিন্তু ওরকম না, সব কিছু মোর লাইক রিজিড স্ট্রাকচার। ওই জায়গা থেকে আমি আর কি মনে করছি যে মানে আমার এখানে আমি বিলং করি না। আমি ইঞ্জিনিয়ারিং চুজ করলে অথবা আর্কিটেকচার চুজ করলে উড বি প্রবাবলি বেটার ফর মি। কিন্তু কাপল অফ ইয়ার্স ডাউন দ্য লাইন আমি আসলে বুঝতে পারছি এটা আসলে আমার জন্য কতখানি ব্লেসিং ছিল। কোনটা? আইবিএ। আমার পার্সপেক্টিভ আসলে এত ওপেন হয়েছে এটার কারণে।
ওই যে বললাম যে এখানে আসলে অনেক পার্সপেক্টিভস থাকে, সবাই এখানে হচ্ছে আপনার এক্সট্রিমলি হালাল গ্রুপ আছে, এক্সট্রিমলি হারাম গ্রুপ আছে, হ্যাঁ এক্সট্রিমলি লজিক্যাল মানুষজন আছে, আবার লাইক অনেক মানুষজন আছে যারা জাস্ট ইমোশনস দিয়ে কথা বলতেছে। তো এই যে মানে কমফোর্ট জোনের বাইরে আর এত এত পার্সপেক্টিভস, এত এত ডিমেনশনস, হ্যাঁ, আর সবার ওপিনিয়নকে ভ্যালু করতে শেখা, এই জিনিসগুলো আসলে আমাকে অনেক বেশি গ্রোথ দিছে অ্যাজ এ পার্সন। আমার হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে কোশ্চেন করা লাগছে, কন্টিনিউয়াসলি নিজেকে গ্রো করা লাগছে ওই জায়গাটাতে ফিট করার জন্য। হ্যাঁ, আমার যে কমফোর্ট জোন আর ওইখানের যে এনভায়রনমেন্ট, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তো আমাকে আমার কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগছে। আমি কিন্তু ভাই খুবই ইন্ট্রোভার্টের একটা পার্সন, অ্যাটলিস্ট ছিলাম, আমি এটা বলতে পারি। আমি কিন্তু অত আউটগোয়িং বা এরকম না। আইভির এনভায়রনমেন্টটা কিন্তু আর কি ইট ডাজেন্ট ফস্টার ইন্ট্রোভার্টস ওরকম করে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে সবাই একটু আউটগোয়িং হয়, সবাই একটু এক্সট্রোভার্ট, এভরিওয়ান লাইক হচ্ছে লাইক সবারই এখানে একটা অপিনিয়ন থাকে, লাইক সবাই অনেক ওপিনিয়নেটেড ওইখানে। তো ওই জিনিসটা আমার শিখতে হয়েছে, লাইক হাউ টু হ্যাভ মাই ওন ওপিনিয়ন। হ্যাঁ, মানে হাউ টু বিকাম আউটগোয়িং, যে আমি ওইখানে কীভাবে লাইক সবার সামনে প্রেজেন্টেশন দিতেছি, আমি কীভাবে পাবলিক স্পিকিং করতেছি, ওই জিনিসগুলা। তো এইটা হচ্ছে আমার লার্নিং নাম্বার 2, যে পিক দ্য ইউনিভার্সিটি অথবা পিক দ্য এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ করবে, আপনাকে হেল্প করবে কন্টিনিউয়াসলি গ্রো করার জন্য। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে জিনিসটা আপনি শিখেন, যে জিনিসটা আপনি অলরেডি জানেন, সেটার আসলে একাডেমিক নলেজের আর দরকার নাই। যেমন আমি যদি 6 বছর নিজে ফিল্ডে থেকে ডিজাইন নিয়ে কাজ করে থাকি, হ্যাঁ, আমার মনে হয় না আমার আসলে আরেকটা ডিজাইনে ব্যাচেলার করার দরকার আছে। অথবা আপনি বাই ক্লাস 12 আপনি যদি অলরেডি জানেন গুড ডিল অফ প্রোগ্রামিং, আপনার আসলে সিএস পড়ার দরকার নাই। ওইটা আপনি আপনার নিজের জায়গা থেকে কন্টিনিউ করতে পারবেন, কারণ টেকনিক্যাল স্কিলগুলো এখন ভেরি ইজি টু লার্ন, সব ধরনের রিসোর্স অনলাইনে পাওয়া যায়। সো আমি এইটা প্রিফার করি, যে মানে আমি এটা আর কি বলে অ্যাডভাইস করি যে আপনি একটা কমপ্লিমেন্টারি কিছু পিক করেন। হ্যাঁ, সো ওই যে 3 ইয়ার্সের সুহাস, ও যে ইঞ্জিনিয়ারিং করে এমবিএতে গেছে, আই কমপ্লিটলি সাপোর্ট দ্যাট আসলে। আচ্ছা, হ্যাঁ, কারণ মানে লাইক আমি অথবা মানে স্পিক সামথিং কমপ্লিমেন্টারি, যে স্কিলটা আপনার অলরেডি আছে, ওইটা আপনি নিজে থেকে ওটাকে প্রোফাউন্ড বানান। ওইটার জন্য আপনার আরেকটা একাডেমিক ডিগ্রি দরকার নেই। লাইক গেট অ্যান একাডেমিক ডিগ্রি ইন সামথিং এলস, যেটা আপনি আপনার জন্য নতুন একটা পাথওয়ে খুলতেছে, নতুন একটা স্কিল ওপেন করতেছে, রাইট? সো এটা হচ্ছে আমার আউট সে যে লার্নিং নাম্বার 3। লার্নিং নাম্বার 2, কন্টিনিউয়াসলি পুশ ইয়োরসেলফ। আচ্ছা, হ্যাঁ, লার্নিং নাম্বার 3 যেটা আছে, এটা হচ্ছে ইউ নিড টু নো when to listen to your heart and when to listen to your brain. আচ্ছা, কারণ আমরা কিন্তু ধরেন মোটিভেশনাল স্পিকার যারা আছে বা মোটিভেশনাল স্পিক যেগুলো হয়, ওখানে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে অলওয়েজ ফলো ইউর হার্ট। আমি আসলে এই জিনিসটা এভাবে করে বিলিভ করি না। হ্যাঁ, আমি জিনিসটাকে এভাবে করে বিলিভ করি যে জানতে হবে আসলে, মানে ইউ হ্যাভ টু ফলো বোথ হার্ট অ্যান্ড ব্রেইন, লজিক দুটোই ফলো করতে হবে, কিন্তু কোন সময় কোনটা ফলো করতে হবে এটা খুবই ক্রুশিয়াল একটা জিনিস। আমি যদি আমার পার্সোনাল স্টোরিটা বলি, ওই যে বললাম যে একটা সময় ওই যে বললাম আই ওয়ান্টেড টু হ্যাভ আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমার সি আমাকে কনভিন্স করছে যে কি বলে গো ফর অ্যানাদার প্রমোশন। তো মাই হার্ট ওয়ান্টেড আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হ্যাঁ, কিন্তু আমার ব্রেন বলছে যে না। ক্রিয়েটিভ মানুষজন তো এমনিতে একটু হার্টের কথা বেশি শুনে। হ্যাঁ, ট্রু। ওই দিক থেকে ধর আমি চিন্তা করছি আচ্ছা না, আই নিড টু গো ফর প্রমোশন। তারপরে হচ্ছে আমি যখন আইবিতে ফার্স্টের দিকে ছিলাম, আমার হার্ট বলছে যে ইউ শুড সুইচ টু ইঞ্জিনিয়ারিং স্কুল। আই ফোর্স মাই সেলফ টু স্টে দেয়ার, যে না ঠিক আছে আমি এখানেই কন্টিনিউ করবো। দেন অ্যাগেন মাই হার্ট ওয়ান্টেড টু বি এ ফিল্ম মেকার। হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আচ্ছা ঠিক আছে আমি ফিল্ম মেকিংয়ে কন্টিনিউ করবো, বিকজ দ্যাট ইজ লাইক মোর ক্রিয়েটিভ থিংস, রাইট? কী হলো যে না ঠিক আছে ফিল্ম মেকিং করবো না, আমি ডিজাইনিং কন্টিনিউ করতে চাই, কারণ এখানে হচ্ছে আই ক্যান সি আ লট মোর অপরচুনিটিস। তো এখন এইটা আমি বলবো যে আপনার আসলে বুঝতে হবে যে আসলে কখন হার্টের কথা শুনবেন আর কখন আসলে লজিকের কথা শুনবেন। হ্যাঁ, কারণ ইটস আ ভেরি ডেলিকেট ব্যালেন্স। আর ইফ ইউ কন্টিনিউয়াসলি যদি আপনি জাস্ট লজিক ব্রেন করে চালাই যান না, আপনার লাইফ থেকে আপনি আসলে হ্যাপিনেসটা অমিট করে ফেলবেন। আচ্ছা, রাইট? ব্যালেন্স করতে হবে, আপনার হার্টের কথা শুনতে হবে।
যেমন ওই যে আমি ফার্স্টের দিকে বলছিলাম যে আমি আইবিএ থেকে বের হয়ে সাথে সাথে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, আমার ব্রেন ওইটা আমাকে বলছে যে দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আমি কি করলাম না, তখন কিন্তু আমি আমার হার্টের কথা শুনছি যে না আমি এখন মাস্টার্সের জন্য যাবো না, আমি হচ্ছে ট্রাভেল করব। সো কী করলাম, মানে 1.5 বছর ট্রাভেল করছি। 1.5 বছর ট্রাভেল করে লাইক আমি মেন্টালি এত ভালো একটা পজিশনে আছি, মানে ইমোশনালি মেন্টালি আমি খুবই স্টেবল একটা সিচুয়েশনে আছি, বিকজ আমি কিন্তু ওই জিনিসটা করতে পারছি যে আমি আমার হার্টের কথা শুনছি, আমি যে জিনিসগুলো লাইফে করতে চাইছি ওই জিনিসগুলো করছি, বাট ওই যে ডেলিকেট ব্যালেন্সটা মেনটেন করে। যদি প্রথম থেকে আমি জাস্ট শুধু হার্টের কথাই চিন্তা করতাম তাহলে কিন্তু আমি এই ডেলিকেট ব্যালেন্সটা পাইতাম না, বা আমি এখন যে সিচুয়েশনটাতে আছি যে দ্য পিস আই মেড উইথ মাই সেলফ, এই মেন্টাল পিসটা আমার থাকতো না। সো আমার কাছে এটাই মনে হয় যে অ্যাকচুয়ালি মাই থার্ড লার্নিং, যেটা আমার ছোট্ট জীবনটাতে যে 3টা লার্নিং যেটাকে সবচেয়ে বেশি হাইলাইট করি, এই থার্ডটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, দ্যাট ইউ নিড টু নো হোয়েন টু লিসেন টু ইউর হার্ট অ্যান্ড হোয়েন টু লিসেন টু ইউর ব্রেন। এখন কোশ্চেন আসতে পারে হাউ ডু আই নো? এইটা আসলে ইন্ডিভিজুয়াল একটা, সেই ইন্ডিভিজুয়াল নিজের অ্যানালাইজ করে বলতে হবে, আর এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা চ্যাপ্টার, অনেক লম্বা টক হয়ে যাবে এটা বলতে গেলে। প্রবলি কখনো যদি আমাদের 2.0 থাকে এটা, তখন আমি ওইটা নিয়ে কথা বলতে পারবো যে হোয়েন টু নো, হাউ টু নো। আচ্ছা, সো আজকে ডিসকাশন আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। সো তোমাদের দিক থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টের ভিতরে অবশ্যই জানিয়ে দিতে পারো। আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট আহমেদ অধিকাংশ সময় দেশের বাইরে থাকে, বাট দেন এগেন নেক্সট টাইম যখন দেখা হবে অ্যাটলিস্ট আমি ফোনে হইলেও সেই কোশ্চেনগুলো রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করার, এবং সব শেষে তুমি যদি কোনো ক্লোজিং রিমার্কস দিতে চাও তাহলে কি বলতে চাও? ক্লোজিং রিমার্ক আসলে আমি আমার এন্ড থেকে কোনো রিমার্ক দেবো না, বরং আমি আপনাদের এন্ডে একটা প্রশ্ন ছুঁয়ে দিতে চাই। সেটা হচ্ছে অ্যাজ আমরা আজকে ডিসকাশন হতে জানছি দ্যাট আই এম গোয়িং টু হার্ভার্ড টু স্টাডি ডিজাইন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড আমি এটাও আগে বলছি যে আমার আসলে এখানে মেইন ইচ্ছাটা হচ্ছে আই ওয়ান্ট টু সলভ বিগার চ্যালেঞ্জেস, বিগার প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড অর ইন মাই কান্ট্রি। সো আমি আসলে ওইটার জন্য খুবই এক্সাইটেড যে ফাইনালি হচ্ছে আমি আমরা জায়গায় যেতে পারতেছি যেখানে আই ক্যান কি বলে অ্যাড্রেস এনি প্রবলেম, অ্যান্ড ওই প্রবলেমটা সলভ করার জন্য যত ফ্যাসিলিটিস দরকার, যত রিসোর্সেস দরকার, ওই রিসোর্সেস হচ্ছে আমার অ্যাক্সেস থাকবে থ্রু হার্ভার্ড। আমি আমার হার্ভার্ডে 2 বছর আর কি 4টা প্রবলেম নিয়ে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি যাতে এখানে অ্যাটলিস্ট 2টা প্রবলেম আমার দেশের জনগণের মানুষের কাছ থেকে, সেটা এই ভিডিও থেকে আমরা পিক করবো। হ্যাঁ, সেটা আমরা ভিডিও থেকে পিক করব। আপনারা কমেন্টে অথবা ক্যারিয়ার ক্র্যাকার্সের মেইলে পাঠিয়ে দিন। আসলে আপনারা কমেন্টে দিলেই হবে। ইনফ্যাক্ট এটাকে আরো একটু ইন্টারেস্টিং করে ফেলতে পারি। এই ভিডিওটা তোমার সাথে কনসাল্ট করে আমরা রিলিজ করার চেষ্টা করব যে কোন ডেটে রিলিজ করলে ভালো হয়। তো রিলিজ ডেটের 1 মাসের মধ্যে সময়, এই সময়টার ভিতরে সবাই সবার আইডিয়া এখানে দিতে পারে, এবং সেখান থেকে যদি কোনো আইডিয়া সিলেক্টেড হয়, অ্যাটলিস্ট একটা আইডিয়াও যদি সিলেক্টেড হয়, তার জন্য স্পেশাল কিছু একটা থাকতে পারে, এবং স্পেশাল গিফট অথবা সামথিং, মানে ইউ ক্যান ডিসাইড। অবশ্যই। অ্যান্ড আমি খুবই লাকি হব আর কি যে আমি আমার দেশের মানুষের, রিয়াল মানুষের কাছ থেকে কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করতে পারতেছি। এটা খুবই চমৎকার লাগছে আমার কাছে যে তুমি 4টা প্রবলেম সলভ করবার, সেখান থেকে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যদি ইফ উই ক্যান টেক অ্যাটলিস্ট 2 প্রবলেম, দেন হোয়াই নট। সেটাই শিওর। সো থ্যাংক ইউ আহমেদ ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং টুডে। তো যাই হোক, আজকের মতো এখানে ডিসকাশন শেষ করি। তোমাদের সবার মতামত কমেন্টে জানিয়ে দিতে পারো, আর অবশ্যই আইডিয়াটা জানিয়ে দিতে পারো তোমাদের আইডিয়া থেকে। খুব ইন্টারেস্টিং বিষয় যে হার্ভার্ডের মতো একটা জায়গাতে একটা মাস্টার্সের একটা সেমিস্টার একটা প্রবলেম হিসেবে তোমার প্রবলেমটাকে সিলেক্টেড হবে, সলিউশন না কিন্তু প্রবলেমটা, সলিউশন যদি তোমার কাছে থাকে সেটাও তুমি শেয়ার করে দিতে পারো। অ্যাবসলিউটলি। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ফিউচারে কখনো কথা হবে। আজকের মতো আমরা এখানেই বিদায় ঘোষণা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।